গল্প কৃষ্ণচূড়ার প্রেম। লেখায় অবন্তিকা নূর। বিয়ের বাড়িতে মানুষ গিজগিজ করছে। একটু পরেই হলুদের অনুষ্ঠান শুরু হবে। জয়ের এত মানুষ সহ্য হচ্ছে না। কি গরম! মানুষের জন্য একটু বাতাসও গায়ে লাগছে না। মা আর বোনের জন্য অফিস থেকে এখানে আসতে হচ্ছে। যদিও একমাত্র মামাতো ভাই তুর্যর বিয়ে। না আসলে বেচারা রাগ করবে। তবে এসেও শান্তি নেই। মায়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে। ছোট ভাই বিয়ে করে ফেলছে আর বড় ভাই হয়ে এসে ধীরে ধীরে করে বিয়ে খেতে চলে এসেছে। নিজের বিয়ের খবর নাই। জয় ভেবে পায় না, কাল রাতেই তো এরা মামি কত ইমোশন ড্রামা করে বিয়েতে আসতে রাজি করালো। আর এখন এখানে এনে রীতিমতো অপমান করছে। জয়ের আর সহ্য হলো না। তাই সিদ্ধান্ত নিল ফিরে যাবে। এমন সময় মামার সাথে দেখা হলো আর কি সে যেতে পারে? উপায় না পেয়ে শেষে বাগানের অন্যদিকে চলে এসেছে। বাগানের একপাশে হলুদের আয়োজন করা হয়েছে। তবে এদিকটার পরিবেশ শান্ত। জয় শ্বাস ফেলে পাঞ্জাবির উপরের বোতামটা খুলে বাগানে রাখা দোলনার দিকে এগিয়ে গেল। কিছুটা এগোতেই দেখতে কেউ দোলনায় পা মেলে শুয়ে আছে। জয় ভারী কণ্ঠে বলল, এখান থেকে যা। আমি এখানে বসবো। আর আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আয়। দোলনায় থাকা মানুষরা কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। জয়ের বিগড়ানো মেজাজটা আরো বিগড়ে গেল। হন হন করে এসে দোলনার শিকল ধরে জোরে ধাক্কা মেরে বলল, আঞ্জুমু, কথা কানে যায়। কথা শেষ করার আগেই তীব্র আর্তনাদ ভেসে আসলো। তাকিয়ে দেখলো দোলনায় থাকা মানুষরা মাটিতে পড়ে আছে। একটু জোরেই ধাক্কাটা দিয়ে ফেলেছে। কিন্তু সে কি? এটা তো আঞ্জুমু না। তার বদলে অন্য একটা মেয়ে, কিন্তু আঞ্জুমুকে তো একটু আগেই হুবহু এমন একটা ড্রেসে দেখেছিল। পরক্ষণেই নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে হলো। এটা বিয়ে বাড়ি। গায়ে হলুদের অনুষ্ঠান। মেয়েরা একই রকম ড্রেস পরেছে হয়তো। নিজের ভাবনা থেকে বেরিয়ে জয় মেয়েটার দিকে তাকালো। মেয়েটা এখন চোখ মুখ কুচকে মাটিতে বসে আছে। ব্যথা পেয়েছে খুব। যা চোখ মুখে স্পষ্ট ফুটে উঠেছে। জয় একটু এগিয়ে বলল, সরি। আসলে আমি বুঝতে পারিনি। মেয়েটা এক পলক জয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। জয় লক্ষ্য করল সেই চোখ দুটোই পানিতে টইটুম্বর। আর একটু হলেই গড়িয়ে পড়বে। জয়ের ভিতর অপরাধ বোধ কাজ করল। তাই কিছুটা হাঁটু মুড়ে বসে ফের বলল, আমি সত্যিই দুঃখিত। আপনি বেশি ব্যথা পেয়েছেন। উঠুন। আমি সাহায্য করছি। বলেই হাত বাড়িয়ে দিল। মেয়েটা জয়ের হাতের দিকে তাকিয়ে নিজেকে আরো গুটিয়ে নিল। সেটা দেখে জয়ের কপাল কুঁচিয়ে গেল। জয় ফের বলল, দেখুন, আমি আপনাকে ইচ্ছে করে ফেলেনি। আমি সত্যিই সরি। মেয়েটা কোনো উত্তরই দিল না। যেন জয়ের কথা শুনতেই পায়নি। জয়ের এবার মেজাজ খারাপ হলো। বলল তো ইচ্ছে করে করেনি। শুনতে পাচ্ছে না নাকি বোবা? জয় এবার কণ্ঠে রাগেনি কিছু বলতে নিল, এমন সময় সেখানে আঞ্জুমু এসে হাজির হলো। আঞ্জুমু এসেই বলল, কি হয়েছে তারা? মাটিতে বসে আছিস কেন? আঞ্জুমু দেখতে পেয়ে তারার দৃষ্টি বদলে গেল। এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে বসেছিল, এখন যেন দেহে প্রাণ ফিরে পেল। সবটাই লক্ষ্য করল জয়। তবে চোখে মুখে ব্যথার ছাপ এখনো রয়ে গেছে। তারার পাশে জয়কে বসে থাকতে দেখে আঞ্জুমু বলল, কি হয়েছে ভাইয়া? তুই এখানে? মানে তোরা এখানে বসে আছিস কেন? জয় আমতা আমতা করে বলল, ওই উনি দোলনা থেকে পড়ে গেছে। আঞ্জুমু চিৎকার করে বলে উঠল, কিভাবে? তারপর তারার দিকে তাকিয়ে বলল, কিভাবে পড়লি? ব্যথা পাসনি? তারা মাথা নাড়ালো। আঞ্জুমু বলল, ওঠো। আমায় ধর। আঞ্জুমু তারাকে ধরে উঠিয়ে ফের দোলনাতেই বসিয়ে দিল। তারপর তারাকে জিজ্ঞেস করল, কোথায় ব্যথা পেয়েছিস? তারা পায়ের গোড়ালি আর হাত দেখিয়ে দিল।
জয় সবটাই খেয়াল করলো। তারপর আঞ্জুমুকে বলল, তুই বসো, আমি মুখ এনে দিচ্ছি। বলেই বাড়ির ভিতর পা বাড়ালো। একটু পর ফিরে এসে দেখলো আঞ্জুমু আর তারা বসে বসে কথা বলছে। জয় এসে দাঁড়াতেই দুজনের কথা বন্ধ হয়ে গেল। তারা মাথা নিচু করে নিচের দিকেই তাকিয়ে রইল। জয়ের খারাপ লাগলো। ওর জন্য মেয়েটা ব্যথা পেল। হাত থেকে মলমটা আঞ্জুমুর হাতে দিয়ে সেখানে আর দাঁড়ালো না। চলে আসলো সেখান থেকে। জয় তুর্যর রুমে বসে আছে। তুর্য ভিডিও কলে তাসনিমের সাথে কথা বলছে। জয়ের মাথা ধরে আছে। একবার তুর্যর দিকে তাকিয়ে কিছু বলতে নিয়েও বলল না। থাক, কথা বলুক। এতদিনের সম্পর্ক কাল পরিণতি পাবে। দুজনেই হয়তো খুব খুশি। নিজের সমস্যার জন্য ওদের খুশিটা নষ্ট করতে পারে না। এমন সময় রুমে আঞ্জুমও আসলো। এসেই কড়া কণ্ঠে জয়কে প্রশ্ন করলো, তুই তারাকে ফেলে দিয়েছিস কেন? জয় তৎক্ষণাৎ বলে উঠল, আমি ফেলিনি। আঞ্জুমু তেতে উঠে বলল, মিথ্যে বলছিস কেন ভাইয়া? আঞ্জুমুর দিকে তাকিয়ে জয় কিছুটা মিয়ে গেল। পুরোই ক্ষেপে আছে। তাই কণ্ঠ নরম করে বলল, ইচ্ছে করে ফেলিনি। আমি ভেবেছি ওটা তুই। আঞ্জুমু বলল, আমি হলে ফেলে দিতি। জয় বলল, আরে না, আমি তো শুধু দোলনাটা ধাক্কা দিয়েছিলাম, মেয়েটা যে পড়ে যাবে তা কি জানতো। আঞ্জুমু কিছুক্ষণ রাগি রাগি চোখে তাকিয়ে রইল। জয় তা দেখে বলল, আরে আমি ইচ্ছে করে করিনি বললাম তো। কিন্তু মেয়েটা কে? আঞ্জুমু বলল, ওর নাম তারা। 2 মাস ধরে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে। এবং সেই সাথে ও আমার খুব ভালো বন্ধু। তোকে এসব বলছি কেন, তুই তো জানিসই না এখন সূর্য কোন দিক থেকে উঠে আর কোন দিকে অস্ত যায়। জয় আঞ্জুমুর কথা শুনে ভাবুক হয়ে বলল, এখন সূর্য কোন দিকে উঠে বলতে? সূর্য কি এখন উত্তর দিকে উঠে শুরু করেছে নাকি? আঞ্জুমু বলল, হ্যাঁ, সেটা কাল সকালে উঠে দেখে নিস। বলেই আঞ্জুমু চলে যেতে নিল। ফের এসে জয়কে বলল, ওর কাছে ক্ষমা চাইবি। জয় বলল, চেয়েছি আমি। আঞ্জুমু বলল, হয়নি। আবার চাইবি। আর যদি না চাস তবে মাকে বলবো। মা কিন্তু তারাকে খুব পছন্দ করে। বলেই হন হন করে চলে গেল। জয় বনে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বোন না একটা আস্ত শত্রু। তোর ওই বোবা বন্ধুর কাছে আবার ক্ষমা চাইবো কেন? পারবো না। গায়ে হলুদের অনুষ্ঠানে জয় তারাকে আবার দেখলো। একপাশে চেয়ারে বসে আছে। হয়তো পায়ের ব্যথার জন্য উঠতে পারছে না। জয়ও আর সেদিকে গেল না। এখানে প্রচুর মানুষ। পরে কোনো এক সময় সরি বলা যাবে। কেটে গেছে প্রায় 15-20 দিন। বিয়ে বাড়ি থেকে ফেরার পর তারার সাথে আর দেখা হয়নি জয়ের। নতুন করে ক্ষমা চাওয়ার কথাও মাথায় আসেনি। আঞ্জুমও আর কিছু বলেনি। একদিন সকালে অফিসে যাওয়ার পথে গেটের কাছে জয় তারা দেখা পায়। শুভ্র না সিলোয়ার কামিজে বরাবরের মতো মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশে একজন বয়স্ক লোক। হয়তো তারার বাবা। এমনটাই ভাবল জয়। এক পলক তারাকে দেখে বাইক নিয়ে বেরিয়ে গেল। অফিসে যাওয়ার তাড়া আছে, তাই এখন আর কথা বলার সময় নেই। তবে মনে মনে ভাবল, এ মেয়ে কি সবসময় এমন চুপচাপ থাকে? তার ঠিক 2 দিন পর শুক্রবার বারে বিকালে ছাদে দাঁড়িয়েছিল জয়। বেশ অবাকও হয়েছিল। ছাদে নতুন নতুন ফুলের গাছ লাগানো হয়েছে। ফুলও ফুটেছে। কাজের চাপে বেশ কয়েক মাস ছাদে আসাই হয় না। জয় মনোযোগ দিয়ে নতুন ফোটা ফুলগুলোকে দেখতে লাগলো। প্রায় বেশিরভাগ ফুলেরই নাম জানে না ও। হঠাৎ সিঁড়ি বেয়ে কারো উপরে আসার শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালো। তখনই দেখতে পেল তারাকে। মাথা নিচু করেই হেঁটে আসছে। তারা তখনও জয়কে দেখতে পায়নি। তবে যেই মাথা উঠিয়ে জয়কে দেখতে পেল তৎক্ষণাৎ সেখানেই থেমে গেল। তারাকে দেখতে পেয়েই জয় হালকা হাসল। কিন্তু তারার চেহারা পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল। যেন ছাদে এসে বিরাট ভুল করে ফেলেছে। জয়ের হাসি উড়ে গেল।
কি এমন হলো? পরক্ষণেই তারা উল্টো ঘুরে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। জয়ও পিছু পিছু গেল এবং বলল, এই মেয়ে দাঁড়াও, কি হয়েছে? দৌড়াচ্ছ কেন? জয়ের কথা শুনে তারা একবার পেছনে ঘুরে তাকালো। জয়কে আসতে দেখে আরো তাড়াতাড়ি নামতে লাগলো। আর তখনই সিঁড়ির কোণার সাথে পায়ে লেগে পড়ে গেল। বা পায়ের বৃদ্ধা আঙুল ধরে বসে রইল তারা। জয় ওর সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তারার মুখের দিকে তাকিয়ে থেকে জয় বলে উঠল, আমি কি বাঘ না ভাল্লুক? আমায় দেখে পালিয়ে যাচ্ছে কেন? আজব। তারা তখনও চুপ করে রইল। জয় থেমে আবার বলল, দেখ, সেদিন আমি তোমায় ইচ্ছে করে ফেলিনি। ওটা বলতে গেলে অ্যাক্সিডেন্টই ছিল। আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমাকে ফেলে দেয়ার। আর আমাকে এত ভয় পাওয়ার কি আছে? একদিন পড়ে গেছো মানেই না আমি তোমাকে যখন দেখবো তখনই ফেলে দিব। আজকে পড়ে যাওয়ার জন্য তুমিই দায়ী। এভাবে দৌড়ানোর কোনো মানে ছিল না। তারা নিশ্চুপ হয়ে বসে আছে। জয় তপ্ত শ্বাস ফেলে বলল, তুমি কি শুনেছ আমি কি বলেছি? তারা এবার মাথা নাড়ালো। জয় কিছুক্ষণ তারার দিকে তাকিয়ে থেকে চলে আসতে নিল। তারপর আবার পেছনে ফিরে বলল, পায়ে কি বেশি ব্যথা পেয়েছ? তারা এবার অস্ফুট স্বরে উত্তর দিল, না। জয় বলল, যাক বাবা, তুমি তাহলে বোবা না, কথা বলতে পারো। বলেই মুচকি হেসে সিঁড়ি বেয়ে নিচ নেমে গেল। তারা থমথমে চেহারা নিয়ে জয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। জয় বসে বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় আঞ্জুমু এসে বলল, ভাইয়া, কি করছিস? জয় ল্যাপটপে নজর রেখে বলল, ঘাস কাটছি, বাসার গরুটাকে খেতে দিব। আঞ্জুমু পাশে বালিশটা তুলে নিয়ে জয়ের মাথায় বাড়ি মারল। জয় গর্জে উঠে বলল, জমির বাচ্চা তুলে আছাড় মারবো? কাজ করছি, যা এখান থেকে। আঞ্জুমু নিয়ে যাওয়ার চেহারা নিয়ে কিছুক্ষণ বসে থেকে তারপর বলল, আমায় 500 টাকা দে। জয় বলল, পারবো না, মায়ের কাছ থেকে নেই। আঞ্জুমু বলল, মা দিবে না। 2 দিন আগে নিয়েছি। জয় বলল, তো এখন টাকা নিয়ে কি করবি? আঞ্জুমু উত্তর দিল, তারাকে নিয়ে কাল ঘুরতে যাব। জয় ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আঞ্জুমুর দিকে তাকালো। তারপর বলল, তোর এই বন্ধুর মাথায় কি সমস্যা আছে? আঞ্জুমু চোখ মুখ কঠিন করে বলল, মাথায় সমস্যা থাকবে কেন? জয় বলল, আমার তো মনে হয় আছে। যখনই দেখি তখনই মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকে, যেন ধরনীর সব সৌন্দর্য মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে আর সে মনোযোগ দিয়ে তা দেখে যাচ্ছে। আর বোম মারলেও তো মনে হয় মুখ দিয়ে কথা বের হয় না। আঞ্জুমু বলল, ওহামনি, একটু চুপচাপ, ইন্ট্রোভার্ট। কিন্তু তাতে তোর কি? জয় বলল, আমার কিছুই না, শুধু আমাকে দেখলে যে পালাই পালাই করে তখন নিজেকে মনে হয় জল্লাদ আর তোর বন্ধুকে মনে হয় অবলা প্রাণী, যাকে কোনো কারণ ছাড়াই শুলে চড়িয়ে দিব। বলেই জয় শব্দ করে ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো। আঞ্জুমু উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, তোকে দেখতে ঠিক জল্লাদই মনে হয়। আয়না দিয়ে দেখ। এই জন্যই আমার বন্ধু ভয় পেয়ে পালিয়ে যায়। বলেই আঞ্জুমু চলে যায়। জয় তাড়াতাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। সত্যি কি ওকে জল্লাদের মতো লাগে? না কই, কত সুদর্শন ও। বন্ধুরা, অফিসের কলিগরা তো তাই বলে। ভার্সিটিতে থাকতে কত মেয়েই তো ওর জন্য পাগল ছিল। পরক্ষণে চিন্তা করলো, তবে ওই মেয়ে কেন এত ভয় পায়? সত্যি কি জল্লাদের মতো দেখতেও? গভীর চিন্তায় পড়ে গেল জয়। চারদিক অন্ধকার আচ্ছন্ন। সন্ধ্যা নেমেছে অনেক আগে। তারা বারান্দায় বসে আছে। পাশেই এক মগ কফি পড়ে আছে অবহেলায়। ঠান্ডা হয়ে এখন পানিতে পরিণত হয়েছে। তারা দৃষ্টির সামনে, যেখানে কিছুই দেখা যাচ্ছে না। তবে তারা চোখের সামনে অনেক কিছু ভাসছে। কিছু ভয়ঙ্কর স্মৃতি, কিছু জঘন্য মানুষ, অভিশপ্ত অতীত।
ভাবতে ভাবতে তারা দু চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। কারো উপস্থিতি টের পেতেই তারা দ্রুত চোখের পানি মুছে ফেলল। পাশে তাকাতেই দেখলো তারার মা এসে পাশে বসেছে। তারা কিছু না বলে চুপচাপ বসে রইল। তারার মাও চুপচাপ বসে রইল তারার পাশে। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে তারার মা বলল, পুরনো কথা ভেবে কষ্ট পাস না। সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাচ্ছে। সহজ হতে চেষ্টা কর। এই শহরকে আপন করে নে। নতুন করে বাঁচতে শুরু কর। মায়ের কথা শুনে তারা শব্দ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমি পারছি না মা। আমি ঘুমালে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো স্বপ্ন হয়ে দেখা দেয়। বাহিরে যেতে পারি না। ভয় হয় আমার। কারো নজর পড়ে গেলে। মানুষের সাথে কথা বলতে ভয় হয়। সেদিন বিয়ে বাড়িতে পাঠিয়েছিলে কিন্তু এত মানুষ আমার সহ্য হচ্ছিল না। মা কোনো ছেলেকে দেখলেও আমার ভয় হয়। আমি স্বাভাবিক হতে পারছি না। তারার মা তারাকে বুকে জড়িয়ে ধরল। মায়ের বুকের সাথে মিশে তারা ফুপিয়ে কাঁদতে লাগলো। তারার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সব ঠিক হয়ে যাবে মা। ভয় পাস না। সব ঠিক হয়ে যাবে। পরের দিন বিকালে আঞ্জুমু তারার বাসায় এসে দেখে তারা ঘুমাচ্ছে। আঞ্জুমু তারার মায়ের কাছে গিয়ে বলল, আন্টি, তারা কি ঘুমাচ্ছে? আমি তো এসেছিলাম তারাকে নিয়ে একটু ঘুরতে যাব বলে। এই মেয়েটাকে তারার মায়ের ভীষণ ভালো লাগে। এই বাড়িতে আসার পর থেকেই মেয়েটা তারাকে আপন করে নিয়েছে। তারার মা ভাবল, আঞ্জুমুর সাথে বাহিরে যাক যদি একটু সহজ হতে পারে। উনি আঞ্জুমুকে বলল, যেতে পারো কিন্তু জানো তো ও কেমন। বেশি মানুষের মাঝে থাকতে পারে না। দেখলে না তোমার মামাতো ভাইয়ের বিয়েতে গিয়ে থাকতে পারলো না। শেষমেশ তোমার আঙ্কেলকে গিয়ে নিয়ে আসতে হয়েছে। ও যেতে চাইলে যাও, তবে একটু খেয়াল রেখো। আঞ্জুমু মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে আন্টি। আমি খেয়াল রাখবো। তারার মা হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। আঞ্জুমু তারাকে ঘুম থেকে তুলে বলল, চল, আমরা ঘুরতে যাব। তারা ঘুম ঘুম চোখে বলল, কোথায়? আঞ্জুমু বলল, সে গেলেই দেখতে পারবি। তারা বলল, আমি যাব না। তুই যা। আঞ্জুমু তারাকে টেনে তুলে বলল, আমি তো যাবি, সাথে তুইও যাবি। উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নি। অগত্যা আঞ্জুমুর জোড়াজড়িতে তারা যাওয়ার জন্য রাজি হলো। রেডি হয়ে বাসা থেকে বেরোতেই দেখে জয়া দাঁড়িয়ে আছে। আঞ্জুমু জয়কে দেখিয়ে বলল, ভাইয়া, রেডি আমরা। চল এবার। জয় এক পলক তারা আর আঞ্জুমুকে দেখে সামনের দিকে হাঁটা শুরু করলো। আঞ্জুমু এগোতে গেলেই পেছনে থেকে তারা জামা টেনে ধরে বলল, তোর ভাইয়াও যাব। আঞ্জুমু বলল, হ্যাঁ। কি হয়েছে? তারা কিছু বলল না। চুপ করে রইল। আঞ্জুমু বুঝতে পেরে বলল, তারা ভাইয়া সেদিন তোকে ইচ্ছে করে ফেলেনি। আর ভাইয়া তো মনে হয় সরিও বলেছে তোকে। তারা মাথা নাড়িয়ে বলল, সেজন্য না। আঞ্জুমু প্রশ্ন করল, তবে কেন? তারা কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়িয়ে না বলল। আঞ্জুমুর কাছে তারার এমন আচরণ অদ্ভুত লাগলো। ও তারাকে কিছু বলবে তার আগে জয়া পেছনে ফিরে বলল, দাঁড়িয়ে আছিস কেন? যাওয়ার ইচ্ছে আছে? না থাকলে বল, আমার আরো কাজ আছে তোদের নিয়ে ঘুরতে যাওয়া ছাড়া। আঞ্জুমু আর কিছু না ভেবে তারাকে নিয়ে হাঁটতে শুরু করলো। ঘুরতে এসেও তারার ব্যাপক অস্বস্তি হচ্ছে। অনেক মানুষজন চারপাশে তারার ভালো লাগছে না। তারা শক্ত করে আঞ্জুমুর হাত ধরে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাচ্ছে। আঞ্জুমু বুঝতে পেরে জিজ্ঞেস করলো, তোর কি অসুবিধা হচ্ছে? ভালো লাগছে না? আঞ্জুমুর কথা শুনে জয় পেছনে ফিরে তাকালো। দেখলো তারার অস্বস্তি ভরা চেহারা। তারা মিনমিনিয়ে বলল, এখানে প্রচুর মানুষ। জয় কিছুক্ষণ তারার মুখের দিকে তাকিয়ে থেকে আঞ্জুমুকে বলল, চল। আঞ্জুমু বলল, কোথায়?
জয় বলল, তোর বান্ধবীর জন্য নিরিবিলি জায়গা খুঁজতে। বলেই হাঁটা লাগালো। তারা ফ্যাকাশে চেহারা নিয়ে জয়ের দিকে তাকিয়ে রইল। ওরা এখন যেখানে এসেছে এখানে জায়গাটা সত্যিই নিরিবিলি। তবে এখানে আসতে কিছুটা জার্নি করতে হয়েছে। শহর থেকে খানিকটা দূরে। বড় বড় গাছপালা আর সামনে একটা ঝিল। ওরা তিনজন ঝিলের সামনে বসে আছে। আঞ্জুমও বলল, জায়গাটা সত্যিই সুন্দর। আমায় আগে এখানে আনিসনি কেন ভাইয়া? জয় ঝিলের পানিতে জিল মেরে বলল, তুই কখনো আসতে চাসনি তাই। আঞ্জুমও বলল, তুই আমায় এই জায়গার কথা বলিসনি কখনো? জয় বলল, এখন এনেছি। আঞ্জুমও বলল, আচ্ছা আমায় আবার নিয়ে আসবি। জয় বলল, কাজ নেই আমার। আঞ্জুমও বলল, না নেই। আমাকে নিয়ে ঘুরাই তোর কাজ। তারা বসে বসে দুই ভাই বোনের কথা শুনছে। এখানে পরিবেশ সত্যিই ওর পছন্দ হয়েছে। মনে হচ্ছে কতদিন পর প্রাণ ভরে শ্বাস নিতে পারল। আঞ্জুমুর সাথে কথা বলতে বলতে জয়ের হঠাৎ তারার দিকে নজর গেল। তারা সেদিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই তারা দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। জয় প্রশ্ন করল, তোমার কি এখানে ভালো লাগছে না? আঞ্জুমু জয়ের কথা শুনে তারার দিকে তাকালো। তারাকে জিজ্ঞেস করলো, কিরে ভালো লাগছে না? তারা মাথা নাড়িয়ে বলল, ভালোই লাগছে। আঞ্জুমু ভালো হাসলো। জয় উঠে দাঁড়িয়ে বলল, তোরা কথা বল, আমি আসছি একটু। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। গাড়ি থেকে নেমে গেট পেরিয়ে আঞ্জুমু দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। জয় আর তারা আস্তে আস্তে হেঁটে এলো। বাসার সামনে এসে জয় দরজার হাতল ধরতেই তারা পেছনে থেকে বলল, ভাইয়া। জয় দরজার হাতল ছেড়ে দিয়ে জয়ের পেছনে ফিরে তাকালো। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, সেদিনের জন্য সরি ভাইয়া। কিছু মনে করবেন না। আর আজকের জন্য ধন্যবাদ। তারপর জয়কে কিছু বলার সুযোগ না দিয়ে বাসার ভেতর চলে গেল। জয় সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকলো, কেমন সরি বলল এটা। যাই হোক বলল তো। জয় আবার দরজা খুলে বাসার ভিতর চলে গেল। আঞ্জুমুর সাথে ভালোই যাচ্ছে তারা দিন। আঞ্জুমুর সাথে ভার্সিটি যায়, ফের ভার্সিটি থেকে বাসায় চলে আসে। এভাবেই দিন কাটে। সেদিন ভার্সিটি থেকে ফেরার পথে ঝুম বৃষ্টি নামে। দুজনের কেউই ছাতা আনেনি। বাধ্য হয়ে এক চায়ের দোকানের সামনে আশ্রয় নিতে হয়। দোকানদার ছাড়া সেই মুহূর্তে দোকানে অন্য কেউ ছিল না। সারাক্ষণ বকবক করতে থাকা আঞ্জুমু দোকানদার মামার সাথেও আড্ডা জুড়ে দেয়। তারা চুপচাপ বসে বসে দুজনের কথা শুনতে থাকে। ওরা হাসলে তারা নিঃশব্দে হাসে। দোকানদার মামার সাথে কথা থামিয়ে আঞ্জুমু তারাকে উদ্দেশ্য করে বলল, তারা চা খাবি? তারা মাথা নাড়িয়ে না বলল। আঞ্জুমু বলল, আরে খেয়ে দেখ না, ভালো লাগবে। এমনই তো ভিজে গিয়েছিস, চা খেলে শরীর গরম হবে। এরপর তারাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দোকানদারকে বলল, মামা 2 কাপ চা দেন আমাদের। চায়ের কাপ হাতে নিয়ে আঞ্জুমু আবার বকবক করা শুরু করেছে। আর তারা বাইরে বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে আছে। এমন সময় আরো একজন সেখানে এসে উপস্থিত হলো। তারা আর আঞ্জুমু দেখে বলল, তোমরা যেতে পারোনি। আমিও বৃষ্টিতে আটকে গিয়েছি। ছেলেটার নাম ইয়ান। একই ডিপার্টমেন্টে পড়ে ওরা। তারা বরাবরের মতোই চুপচাপ রইল। আঞ্জুমু আর ইয়ান কথা বলল। হঠাৎ ইয়ান তারার দিকে তাকিয়ে বলল, তোমার বন্ধু কথা বলতে জানে? তারা আর আঞ্জুমু দুজনেই বুঝল ইয়ানের কথার মানে। তাই আঞ্জুমু বলল, অবশ্যই জানি। তবে বিনা কারণে কারোর সাথে অতিরিক্ত কথা বলতে জানে না, কারণ তার প্রয়োজনও নেই। তারা নিঃশব্দে হাসল। আঞ্জুমু উঠে দাঁড়িয়ে তারাকে বলল, চল এবার। বৃষ্টি থেমে গেছে। ইয়ানকে আর কিছু না বলেই তারা আর আঞ্জুমু চলে যায়। ওদের যাওয়ার পানে তাকিয়ে ইয়ানও মুখিয়ে হাসে। বাড়িতে আসতেই তারার হাঁচি শুরু হলো। বৃষ্টির পানি একটু মাথায় পড়লেই হলো তারার ঠান্ডা লেগে যায়।
সখানে খাঁচি দিতে দিতে ভেজা তাওয়ালটা বারান্দায় মেলে দিল তারা। তারার মা এসে আদা দিয়ে বানানো চা দিয়ে গেল। চা খেতে খেতেও গোটা মিশে খাঁচি দিল। একটু পর কে যেন বলে উঠল, দুই বান্ধবী কি ইচ্ছে করে বৃষ্টিতে ভিজেছ নাকি? তারা দেখলো জয় দাঁড়িয়ে আছে সামনের বারান্দায়। তারাকে তাকিয়ে থাকতে দেখে জয় ভাবলো উত্তর মনে হয় আসবে না। সেদিনের মতো আরেকটা দৌড় প্রতিযোগিতা দেখতে পারে। তবে দৌড় প্রতিযোগিতা না দেখলেও আরো একটা হাঁচির শব্দ ভেসে আসলো। জয়ও হেসে ফেলল। তারা জয়ের হাসি মুখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, ইচ্ছে করে ভিজতে যাব কেন? বৃষ্টি আসবে তা কি কেউ জানতো নাকি? জয় প্রত্যুত্তরে বলল, এ সময় যখন তখন বৃষ্টি নামতে পারে। ছাতা রাখবে সাথে সব সময়। তারা প্রশ্ন করল, জুমেরও কি ঠান্ডা লেগেছে? জয় বলল, একটু, তবে তোমার মতো বেহাল দশা হয়নি। বলেই শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে দেখলো তারা থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। জয় তৎক্ষণাৎ হাসি থামিয়ে দিল। সাথে সাথে তারার হাঁচির শব্দ ভেসে আসলো। জয় ফিক করে হেসে ফেলল। আর তারার সাথে সাথে বারান্দা থেকে চলে গেল। জয়ের হাসির তোর আরো বেড়ে গেল। এখনো বৃষ্টি পড়ছে। জয় দূরে ভিজে ওঠা লাল লাল কৃষ্ণচূড়া ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। বৃষ্টিস্নাত ফুলগুলোকে দেখতে দারুণ লাগছে। হাঁচি দিতে দিতে তারার নাকটাও কিছুটা ওই ফুলগুলোর মতো লাল হয়ে উঠেছে। ভেবেই জয় আবার হাসল। পরক্ষণেই নিজেকে ধমক দিল, ফাজিলের মতো এসব কেন ভাবছিস? আবার মাথায় আসলো, আচ্ছা মেয়েটা কি রাগ করলো? চুপচাপ থাকলে কি হবে, মেয়েটা বেশ রাগ আছে, কয়েকদিনে জয় এটা বুঝে গিয়েছে। তারা ছাদে দাঁড়িয়ে আছে। ওদের বিল্ডিং এর পাশে বিশাল একটা কৃষ্ণচূড়া গাছ আছে। গাছে লাল লাল থোকা থোকা ফুল ফুটেছে। কৃষ্ণচূড়া তারার পছন্দের ফুল। বরিশালে ওদের বাড়ির পাশে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ ছিল। গ্রীষ্মকালে সবগুলো গাছে একসাথে ফুল ফুটত। তখন দেখতে অপূর্ব লাগতো। ভেবেই তারার মন বিষাদে ছেয়ে গেল। সেই চিরপরিচিত বাড়িতে কখনো ফেরা হবে না। সুন্দর দিনগুলো ফিরে পাবে না। সব শেষ করে দিয়েছে। সিঁড়ি বেয়ে কারো আসার শব্দ পেতেই ভাবনা থেকে বেরিয়ে আসলো। জোরে দম ফেলল। ভাবলো আঞ্জুমু এসেছে। আসার আগে আঞ্জুমু ডেকে এসেছে। কিন্তু পিছনে ফিরে দেখে জয় দাঁড়িয়ে আছে। জয়ের ছাদে পা রেখে তারাকে রেখে দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে সেদিনের ঘটনা চোখের সামনে ভেসে উঠল। তারা জয়কে দেখে স্বাভাবিক রইল। আঞ্জুমুর কথা জিজ্ঞেস করতে নিলেই জয় বলে ওঠে, আজকে দৌড় দিলে না যে? নিমেষেই তারার মুখ চোখ থমথমে রূপ ধারণ করল। জয় তা লক্ষ্য করে হাসতে হাসতে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, সরি, জাস্ট কিডিং। তারা কোনো উত্তর না দিয়ে চলে যেতে নিলেই জয় নাম ধরে ডাক দিল। তারা দাঁড়িয়ে পড়ল। জয় বলল, রাগ করলে নাকি? সরি বললাম তো। তারা মাথা নাড়িয়ে বলল, না ঠিক আছে। আঞ্জুমুর আসার কথা ছিল। জয় বলল, ও তো ঘুম থেকে উঠেছে দেখলাম মাত্র। ফ্রেশ হয়ে আসতে আসতে আরো লেট হবে। তারা বলল, ঘুম থেকে তো আমি তুলে দিয়ে আসলাম। জয় হাসতে হাসতে বলল, ও আবার ঘুমিয়ে গেছে। ও এমনই ঘুম পাগল। জয়ের কথা শুনে তারাও হাসল। ভুল কিছু বলেনি। এই কয়েক মাসে আঞ্জুমুকে যতটুকু চিনেছে তাতে এটা জানে মেয়েটা কতটা ঘুম পাগল। ঘুমালে দুনিয়ার আর কোনো খবর থাকে না। আঞ্জুমুর মধ্যে পুরো তারার উল্টো বৈশিষ্ট্য। তাও অল্প কয়েক মাসে কত ভালো বন্ধু হয়ে গেছে। তারাকে হাসতে দেখে জয় তাকিয়ে রইল। আজ এই প্রথম হাসতে দেখলো তারাকে। হাসলে তো বেশ সুন্দর লাগে তারাকে। হাসে না কেন তবে? সারাক্ষণ মুখ একটা ঝিমিয়ে পড়া মুরগির মতো করে রাখে। যেন কার বিরহে দেবদাসের ফিমেল নিয়ে কাজ করছে। জয়কে তাকিয়ে থাকতে তারা আবার নিজের আগের রূপে ফিরে এলো। জয় তা বুঝতে পেরে চোখ সরিয়ে নিল। তারা চুপচাপ দাঁড়িয়ে আছে, তবে ভিতরে ভিতরে সিদ্ধান্তহীনতায় ভুগছে। চলে যাবে নাকি দাঁড়াবে?
তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই জয় আবার প্রশ্ন করলো, তোমরা আগে কোথায় থাকতে? তারা উত্তর দিল, বরিশালে। জয় প্রশ্ন করলো, বরিশাল থেকে ঢাকায় হঠাৎ শিফট হলে? প্রশ্নটা শুনেই তারা চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল। সেই আগের মতো থমথমে চেহারা। জয়ের মনে হলো প্রশ্নটা করা ওর উচিত হয়নি, কিন্তু এই সামান্য একটা প্রশ্নে কি এমন হলো? বরিশাল থেকে এখানে আসার কারণে কি? ভাবনার মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তারা জয় দুজনেই দৌড়ে দরজা পেরিয়ে সিঁড়িতে গিয়ে দাঁড়ালো। তারা এক পলক জয়ের দিকে তাকিয়ে বলল, আমি আসি। জয় মাথা নাড়ালো, তৎক্ষণে তার কয়েক সিঁড়ি নিচে নেমে গেল। জয়ও আস্তে ধীরে নিচে নেমে আসলো। আঞ্জুমও ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরোলে। এলোমেলো চুলগুলোকে ব্যান্ড দিয়ে বেঁধে নিল। মনে পড়ল তারা ছাদে যেতে বলেছে। বাইরে তাকিয়ে দেখলো বৃষ্টি পড়ছে। ভাবলো, তারা তাহলে ছাদ থেকে চলে এসেছে। তাহলে বাসায় যাওয়া যাক। যেতে নিলেই জয়ের সাথে দেখা হলো। জয় বলল, কোথায় যাচ্ছিস? আঞ্জুমু বলল, তারার বাসায়। জয় বলল, এতক্ষণ ছাদে ছিল তারা? তোর জন্য অপেক্ষা করছিল। বৃষ্টি শুরু হয়েছে বলে নিচে নামলো। আঞ্জুমু বলল, ও, তুইও কি ছাদে ছিলি? জয় বলল, হ্যাঁ। আঞ্জুমু ও বলে চলে যেতে নিলে জয় আবার বলে, শোন। আঞ্জুমু দাঁড়িয়ে পড়ে। জয় বলল, তারারা বরিশাল থেকে এখানে কেন শিফট হয়েছে? আঞ্জুমু বলল, আন্টি বলেছে আঙ্কেলের চাকরির জন্য বরিশাল থেকে এখানে বদলি হয়েছে। তারা কখনো বলেনি কিছু। কেন বলতো? জয় বলল, তারাকে জিজ্ঞেস করেছিলাম কেমন অদ্ভুত আচরণ করলো। একটা অদ্ভুত বন্ধু বানিয়েছিস। আঞ্জুমু মুখ ঘুরিয়ে বলল, তাতে তোর কি? বলেই হনহনিয়ে বেরিয়ে গেল। এক কাপ কফি হাতে আঞ্জুমু ব্যালকনিতে এসে দাঁড়ালো। কি বৃষ্টি শুরু হয়েছে। আঞ্জুমুর বিরক্ত লাগছে। বৃষ্টি আঞ্জুমুর সবসময় বিরক্ত লাগে। তার মধ্যে আজকে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। ফোনের রিংটোনের শব্দ শুনে আঞ্জুমু ব্যালকনি থেকে রুমে আসলো। ফোন হাতে নিয়ে আরেক দফায় বিরক্ত হলো। ইয়ান কল করেছে। এই ছেলের আসল সমস্যা কি? আজকে কয়েকদিন যাবৎ কোনো না কোনো আজব উদ্ভূত রিজন নিয়ে কল করছে। কোনো তো মতলব আছে। আঞ্জুমু ঠিক কারণটাই বুঝে উঠতে পারছে না। কল রিসিভ করতেই ইয়ান বলল, কেমন আছো আঞ্জুমু? আঞ্জুমু উত্তর দিল, ভালো। আপনি? ইয়ান বলল, আমিও ভালো আছি। তারা কেমন আছে? আঞ্জুমু উত্তর দিতে গিয়ে থেমে গেল। হঠাৎ করেই ওর মনে প্রশ্ন জাগল। কিছুটা সন্দেহ কাজ করল। কিছু ভেবে উত্তর দিল, তারাও ভালো আছে। ইয়ান ফের প্রশ্ন করল, কাল ভার্সিটিতে আসবে কখন? এবার আঞ্জুমু উত্তর দিল, 9টায় আসবো। ইয়ান আর কিছু বলার আগে আঞ্জুমুই আবার বলল, তারাও 9টায় আসবে। ইয়ান বলল, ও, ঠিক আছে। দেখা হবে কাল। তারপর ফোন কাটলো। আর আঞ্জুমু গভীর চিন্তায় ডুব দিল। রুমের ভিতর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর একা একাই হাসতে লাগলো। পরের দিন ভার্সিটিতে আঞ্জুমু আর তারা ক্যান্টিনে বসেছিল। এমন সময় ইয়ান এসে সেখানে উপস্থিত হলো। ইয়ান আঞ্জুমুর পাশে বসতে নিলেই আঞ্জুমু তারার পাশে চেয়ারটা দেখিয়ে দিয়ে বলল, তুমি ওখানে বসো। ইয়ান আর তারা দুজনেই আঞ্জুমুর দিকে তাকিয়ে রইল। আঞ্জুমু হাসিমুখে ইয়ানকে বলল, বসো। ইয়ান আর কিছু না বলে তারার পাশে বসলো। তারপর তিনজনে মিলে কিছুক্ষণ আড্ডা দিল। তবে আঞ্জুমু সারাক্ষণ ইয়ান আর তারাকে দেখতেছিল। জয় অফিস থেকে ফিরছিল। বাসার কিছুটা কাছে আসতেই দেখলো পথের পাশে বিশাল কৃষ্ণচূড়া গাছের নিচে তারা একা দাঁড়িয়ে আছে। একা একা এখানে দাঁড়িয়ে আছে কেন তারা? ভেবেই জয় বাইক থামালো। তারা তখনও জয়কে দেখতে পায়নি। জয় বাইক থেকে নেমে তারার কাছে আসতে নিলেই দমকা একটা হাওয়া বয়ে যায়। কৃষ্ণচূড়া গাছ থেকে একটা দুটো ফুলের পাপড়ি ছড়িয়ে পড়ে চারপাশে।
কয়েকটা পাপড়ি এসে পড়ে তারার গায়ে। গাছের পাতায় জমে থাকা কয়েকটা ফোঁটা বৃষ্টির পানি ছুঁয়ে যায় তারাকে। তারা উপরের দিকে তাকায়। মাথা ঝেড়ে পানির ফোঁটাগুলো মুছতে থাকে। ফুলের পাপড়িগুলো চুল থেকে ছুটে মাটিতে পড়ে। জয় সেখানেই দাঁড়িয়ে থাকে। কয়েক মুহূর্তে কি হলো জয় ঠিক বুঝতে পারছে না। তারার শুভ্র সিলোয়ার কামিজে লাল কৃষ্ণচূড়ার পাপড়ি যেভাবে ছুঁয়ে গেল, জয়ের মনে হলো ঠিক সেভাবে জয়ের মনে ভালো লাগার আবেশ ছুঁয়ে গেল। জয় দাঁড়িয়েই আছে, ভুলে গেছে এখানে কেন এসেছিল। তারার সামনে তাকাতেই জয়কে দেখতে পেল। ঠায় দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিছু বলছে না। এমন সময় আঞ্জুমু এসে তারার পাশে দাঁড়ালো। তারাকে বলল, চল এবার। তারা কিছু বলার আগেই আঞ্জুমুর সামনে তাকাতেই জয়কে দেখতে পেল। আঞ্জুমু এগিয়ে গিয়ে জয়কে বলল, ভাইয়া এখানে কি করছিস? আঞ্জুমুর কথায় জয়ের ঘোর কাটল। মাথা ঝাঁকিয়ে একবার আঞ্জুমু দেখলো, একবার তারাকে দেখলো। কি হলো একটু আগে ওর? ভাবনাটা আসতেই তাড়াতাড়ি মাথা থেকে সরিয়ে দিয়ে কৌতূহলী হয়ে তাকিয়ে থাকা আঞ্জুমুকে বলল, তোরা এখানে কি করছিস? আঞ্জুমু বলল, ওই আমার জুতা ছিঁড়ে গেছে, এটাকেই ঠিক করার চেষ্টা করছিলাম ওই গাছের নিচে বসে। জয় আঞ্জুমুর পায়ের দিকে তাকিয়ে ছেঁড়া জুতোটা দেখল। তারপর বলল, ঠিক হয়েছে? যেতে পারবি বাসায় এখন? আঞ্জুমু বলল, হ্যাঁ, বাসা পর্যন্ত হয়তো যেতে পারবো। জয় বলল, চল তাহলে। তারপর এক পলক তারার দিকে তাকিয়ে বাইকে উঠে বসল। জয় খাটের উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে, দৃষ্টি সিলিং এর দিকে। দুপুরের পর থেকে ওর কি হলো নিজেই বুঝতে পারছে না। সেই কৃষ্ণচূড়া গাছের নিচে তারাকে দেখার মুহূর্তটা কয়েকবার মাথায় চক্কর খেল। তারপর কি হলো কে জানে। মন খারাপ হলো নাকি মন ভালো হলো তাও বুঝতে পারছি না। তবে এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে। একটু পর আঞ্জুমু এসে বলল, ভাইয়া, শুয়ে আছিস কেন? খেতে আয়। জয় সেভাবেই শুয়ে থাকলো। মিনিট দুই পার হতে আঞ্জুমু বিরক্ত হয়ে উঠল। কিছুটা উচ্চস্বরে বলল, কিরে শুনতে পাচ্ছিস না? খেতে আয়, মা ডাকছে। এবার আর জয় না উঠতে পারল না। শোয়া থেকে উঠে ধীর পায়ে হেঁটে ড্রয়িং রুমে গেল। খেতে বসে চুপচাপ খাচ্ছে জয়। এমন সময় জয়ের মা বলল, কিছু হয়েছে তোর? জয় খাওয়া থামিয়ে বলল, না। কি হবে? পাশ থেকে আঞ্জুমু বলে উঠল, এমন মনমরা লাগছে কেন তোকে? জয় এবার স্বাভাবিক রূপে ফিরে গিয়ে কঠিন গলায় বলল, মনমরা লাগবে কেন? আমি ঠিক আছি। জয়ের মা বলল, বিয়ের কথা কি চিন্তা করলে? জয় খাওয়া রেখে চুপচাপ বসে রইল। অদ্ভুত হলেও ওর চোখের সামনে দুপুরের ঘটনা ভেসে উঠল। তারার মুখটা দেখতে পেল। ভাবনায় ছেদ পড়ল জয়ের মায়ের গলা শুনেই। ঘটক একটা মেয়ের ছবি পাঠিয়েছে, কাল দেখতে যাবি। কথাটা শুনে জয় ওর মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কাল না মা, অন্য কোনো দিন যাব। জয়ের মা বলল, কেন? কাল কি হয়েছে? বিয়ের কথা শুনলে তোর কি সমস্যা শুরু হয় বল আমারে। জয় হাত গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, সমস্যা না মা, আমি তোমায় জানাবো, দুদিন সময় দাও। জয়ের মা বলল, দুদিনই কিন্তু তারপর কিন্তু আমি আর কথা শুনবো না। জয় পানি খেয়ে আচ্ছা বলে চলে গেল। ফের রুমে এসে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই ফের তারা চেহারায় ভেসে উঠল। জয় চোখ খুলে তাড়াতাড়ি উঠে বসল। দুপুরের পর থেকে কি হচ্ছে ওর সাথে? তারাকে তো এর আগেও দেখেছে, তখন তো এমন হয়নি। আজকে সামান্য একটা ঘটনার জন্য ভুলতেই পারছে না। জয় কিছুক্ষণ চুপ করে বসে থেকে অতঃপর তাড়াতাড়ি উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল, তুই কি তারার প্রেমে পড়ে গেছিস? কি সাংঘাতিক! কিভাবে? কখন? 28 বছরের জীবনে তৃতীয়বারের মতো প্রেমে পড়লি। কিন্তু এখন তো বিয়ের বয়স।
ধুলোর বিয়ে পরে আগে চিন্তা কর তারা তোকে পছন্দ করে। না। পছন্দ করবে? তাও বলা যায় না। এখন? জয় গভীর চিন্তার পায়চারি করতে লাগলো। তারপর ঘড়ির দিকে নজর পড়তে দেখলো 12টা বেজে গেছে। জয় হনহনিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মনে মনে বলল, ধুলোর যা হবে কাল দেখা যাবে। প্রেমে পড়েছি, প্রেম করব, বিয়ে করব, সে যেভাবেই হোক। তারা ঠিক বুঝতে পারছে না আঞ্জুমু কি চাচ্ছে। ওর আঞ্জুমুর ভীষণ রাগ হচ্ছে। সাথে এই ইয়ান নামের ছেলেটাকেও। সারাক্ষণই ওদের দুজনের পেছনে ঘুরঘুর করে। কি সমস্যা? একটু আগে এসে নোট চাইলো, আঞ্জুমু ধরিয়ে দিল তারাকে। তারপর কি হলো কি জানে, তারাকে বসিয়ে রেখে ইয়ানো চলে গেছে। আঞ্জুমুও আসছে না। ক্লাসে বসে বসে তারার রাগের মাত্রা বেড়ে চলেছে। একটু পর আঞ্জুমু এসে বলল, কি রে ইয়ান কোথায়? তারা রেগে বলল, চলে গেছে। আঞ্জুমু অবাক হয়ে বলল, কেন? তারা বলল, সে আমি কি জানি। আরো নোট চেয়েছে তোর কাছে, তুই আমায় ধরিয়ে দিলি কেন? আঞ্জুমু বলল, আরে না, ও আসলে তোর কাছেই চেয়েছে। তারা বলল, কখন? আমি তো শুনলাম তোর কাছ থেকে চেয়েছে। আঞ্জুমু বলল, আরে না, তোর কাছ থেকেই চেয়েছে। আমি শুনেছি। তারা কিছু না বলে আঞ্জুমুর দিকে। আঞ্জুমু তারা হাত টেনে বলল, আচ্ছা চল বাড়ি যাই। আচ্ছা, ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। তুইও যাবি? তারা বলল, না আমি যাব না। আঞ্জুমু বলল, কেন যাবি না? তারা বলল, আমি যাই না কোথাও। আঞ্জুমু বলল, কেন? গেলে কি হয়? বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি কিভাবে? সাথে সাথে তারা হাঁটা থামিয়ে দিল। আঞ্জুমুও দাঁড়িয়ে পড়ল। তারা চোখ মুখের রং কেমন পাল্টে গেল নিমিষেই। আঞ্জুমু কাছে এগিয়ে এসে তারার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? তারা কিছুটা সময় নিয়ে তারপর মাথা নাড়িয়ে অস্পষ্ট স্বরে বলল, কিছু না। তবে আমি কখনো বিয়ে করব না। আঞ্জুমু অবাক হয়ে তাকিয়ে রইল তারার মুখের দিকে। আঞ্জুমু প্রশ্ন করার আগেই তারা জোরে দম ফেলে বলল, চল এবার। তারা আঞ্জুমুর হাত ধরে হাঁটতে লাগলো। অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে জয় থমকে যায়। ড্রয়িং রুমের সোফায় তারা বসে আছে। এই মেয়েটাকে মাথা থেকে কোনোভাবেই আজকে সারাদিনে বের করতে পারেনি। এখন আবার বাসায় এসে হাজির। তারা আর আঞ্জুমু বসে গল্প করছে। আঞ্জুমু জয়কে দেখতে পেয়ে বলল, ভাইয়া এসেছিস? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। জয় এতে সোফার কাছে এসে বলল, কেন? আঞ্জুমু বলল, কেন এবার মেয়ে দেখতে যাব বললাম না। জয় বলল, আর আমি কি বলেছিলাম? আঞ্জুমু বলল, মা ওনাদের আজকে যাওয়ার কথা দিয়ে ফেলেছে, তাই আজকে যেতেই হবে। আর মা বলেছে, গিয়ে দেখে আসলে তো কোনো ক্ষতি নেই। পছন্দ হলে তো হতে পারে। জয় তপ্তশ্বাস ফেলে বলল, মা যাচ্ছে? আঞ্জুমু বলল, না, মায়ের হাঁটুর ব্যথা বেড়েছে, তাই শুধু আমরা যাচ্ছি। জয় বলল, আমরা বলতে? আঞ্জুমু বলল, তুই, আমি আর তারা। জয় এক পলক তারার দিকে তাকালো। তারাও ঠিক তখন জয়ের দিকে তাকালে। দৃষ্টি বিনিময় হতেই তারা অন্যদিকে তাকালো। জয় দৃষ্টি ঘুরিয়ে নিচে তাকালো। মনে মনে বলল, বাহ, যাকে বউ বানাতে চাচ্ছি তাকে নিয়েই নাকি বউ খুঁজতে যাব। জয় গোসল সেরে মায়ের রুমে গেল। অনেক বলে যাওয়াটা ক্যান্সেল করা গেল না। শেষমেশ রাজি হলো যাওয়ার জন্য। বাসা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে জয় তারা আর আঞ্জুমুকে উদ্দেশ্য করে বলল, আমরা মেয়ে দেখতে যাচ্ছি না। তারা আর আঞ্জুমু হাঁটা থামিয়ে দিল। আঞ্জুমু চেঁচিয়ে বলল, কি? তবে কোথায় যাচ্ছি আমরা? জয় ঘুরে দাঁড়িয়ে আঞ্জুমুকে বলল, আমরা এখন কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাসায় গিয়ে বলবো মেয়ে দেখেছি তবে পছন্দ হয়নি, আর তুই যদি এই কাজটা করিস তবে যা চাইবি তাই পাবি। আঞ্জুমু সরু চোখে জয়ের দিকে তাকিয়ে রইল।
জয় আঞ্জুমুর তাকানো দেখে তাড়া দিয়ে বলল, চল এবার। সত্যি সত্যি তারা জয় আর আঞ্জুমু মেয়ে দেখতে আর গেল না। রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বাসায় ফিরে এলো। বাড়ির গেট পেরোতেই অসাবধানতা তারা পামুচড়ে পড়ে যেতে নিল। পাশে জয় থাকাতে তাড়াতাড়ি ধরে ফেলল। আঞ্জুমও দুকদম এগিয়ে গিয়েছিল। পেছনে ফিরে জয় আর তারাকে দেখতেই ফিরে এলো ওদের কাছে। আঞ্জুমু তারাকে ধরতেই জয় ছেড়ে দিল। অস্বস্তিতে তারা আশ্রয় রইল। জয় জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছ? তারা না সূচক মাথা নাড়ালো। জয় তারা গুটিসুটি হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মুখের দিকে তাকিয়ে রইল। আঞ্জুমু বলল, আমি ধরছি তোকে, চল আমার সাথে। তারা আর আঞ্জুমু ভেতরে চলে গেল। জয় সেখানে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। যতটুকু বুঝেছে তারা খুবই অন্তর্মুখী স্বভাবের। প্রয়োজনের বাহিরে একটা কথাও বলে না। জয়ের কল্পনাতে ছিল না এমন চুপচাপ স্বভাবের মেয়েকে ও ভালোবাসতে পারে। ব্যাপারটা কিভাবে হলো সেটা জানে না। শুধু সেদিন সেই কৃষ্ণচূড়া গাছের নিচে দেখলো, তারপর নিজের সাথে কি ঘটলো জানা নাই। কিন্তু এখন কি করবে? বাসায় জানাবে তারার কথা? কিন্তু তারা তো ওর ব্যাপারে কিছুই ভাবে না। আগে তো তারাকে ওর মনের কথা জানাতে হবে। কিন্তু কি করে? আঞ্জুমুকেই কিভাবে বলবে ভাই হয়ে যে তোর বন্ধুর প্রেমে পড়েছি? জয় বেশ অনেকক্ষণ চিন্তা করে জয়ের কোনো সমাধান মিলল না। শেষমেশ বিরক্ত হয়ে বলল, যা হবে দেখা যাবে। সকাল সকাল জয় আর আঞ্জুমু মলিন মুখে ওদের মায়ের সামনে দাঁড়িয়ে আছে। একটু আগে ঘটক ফোন দিয়ে বলল কালকে ওরা মেয়ের বাড়িতে যায়নি। আর এটা শুনেই জয়ের মা খেপে গেছে। তাই দুই ভাই বোনকে সামনে দাঁড়া করিয়ে ঝাড়ছে। আঞ্জুমুকে বলল, তোকে পাঠিয়েছিলাম কেন? ওর সাথে গিয়ে রেস্টুরেন্টে খেতে? দুই ভাই বোন মিলে আমার সাথে মিথ্যে বলেছ, একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আঞ্জুমু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মা আমি অনেকবার বলেছি, ভাইয়াই রাজি হয়নি, তো আমি কি করব? জয়ের আঞ্জুমুকে ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় দিতে। লাভের লাভ ওর কিছুই হলো না। উল্টো ওর টাকাও গেল, এখন মায়ের কথা শুনতে হচ্ছে। আঞ্জুমুকে রেখে জয়ের মা জয়ের দিকে তাকালো। চেঁচিয়ে বলল, এই কি সমস্যা তোমার? বিয়ে করতে চাইছো না কেন? কোনো সমস্যা থাকলে বলো। কদিন আগে ছোট ভাইয়ের বিয়ে খেয়ে আসলে, এরপর ছোট ভাইয়ের ঘরে ছেলে মেয়ে দেখবে, লজ্জা করবে না? জয় মুখ কাচুমুচু করে দাঁড়িয়ে রইল। তুর্যর বিয়ের কথা মনে পড়তেই তারাকে প্রথম দেখা সেই ঘটনা মনে পড়ল। সাথে সাথে জয় ফিক করে হেসে ফেলল। জয়ের মা অবাক হয়ে ছেলের দিকে তাকালো। তারপর কড়া কণ্ঠে জিজ্ঞেস করল, হাসতেছ কেন? আঞ্জুমও ভাইয়ের দিকে তাকিয়ে রইল। বুঝল না এখানে হাসির কি হলো। জয় হাসি থামিয়ে সিরিয়াস ফেস নিয়ে কয়েক সেকেন্ড মা আর বোনকে দেখল। তারপর বলল, আঞ্জুমু, মা আমি তারাকে পছন্দ করি। তারার পরিবারের সাথে কথা বলো, যদি ওনারা রাজি হয় তবে আমি বিয়ে করব। এই শেষ কথা। এখন আমি অফিসে যাব। তারপর গটগট পায়ে হেঁটে দরজা অবধি গেল। পেছনে ফিরে মা আর বোনের হতভম্ব চেহারার দিকে তাকিয়ে আবার বলল, আমি যা বলেছি আর তোমরা যা শুনেছ সবটাই সত্যি, এবং আমি সিরিয়াস। তাই তোমরা তারার পরিবারের সাথে কথা বলতে পারো। সন্ধ্যায় বাসায় ফিরতেই মা আর বোন জয়কে চেপে ধরল। তাদের বিশ্বাসই হচ্ছে না জয়ের কথা। অতঃপর 1 ঘন্টা যাবৎ নানাভাবে বোঝানোর পর মা আর বোন মেনে নিল। আঞ্জুমু তো খুশিতে একখানা। তারা তার ভাইয়ের বউ হবে। বান্ধবী থেকে ভাবি। আঞ্জুমু খুশিতে তখনই চলল তারাকে জানাতে। কিন্তু মায়ের ধমক খেয়ে বসে গেল। ঠিক করা হলো কাল ওরা তারাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। জয়ও ফ্রেশ হয়ে শুতে গেল, কিন্তু ভেতরে ভেতরে টেনশন হচ্ছে। যদি তারা রাজি না হয়, বা তারার পরিবার রাজি না হয়। ওর তারার প্রতি অনুভূতি আছে, তারা তো নেই। তারা তো সেভাবে জয়কে নিয়ে চিন্তা নাও করতে পারে। সে কারণে যদি রিজেক্ট করে, এপাশ ওপাশ করে জয়ের ঘুম আসলো না।
বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে বসলো। জয় আর তারা মুখোমুখি ছাদে দাঁড়িয়ে আছে। পরন্ত বিকালের একফালি রোদ এসে তারার মুখমণ্ডলে খেলা করছে। তারার কুঞ্চিত কপাল আর নত মুখের দিকে তাকিয়ে জয় পেছনের বড় কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকালো। বিশাল কৃষ্ণচূড়া গাছের লাল টকটকে ফুলগুলোকে কেমন ফিকে লাগে। কারণ কি? জয় হাসল। কারণ সামনে তার পছন্দের মানুষটা দাঁড়িয়ে আছে। সেই মানুষের সামনে থাকলে দুনিয়ার বাকি সব সৌন্দর্য ফিকেই লাগবে। জয়ের ইচ্ছে হলো তারাকে কৃষ্ণচূড়া বলে ডাকতে। মনে মনে ঠিক করে নিল তারাকে সে কৃষ্ণচূড়া বলেই ডাকবে। তার কৃষ্ণচূড়া। তারাই জয়কে ছাদে আসতে বলেছে। তারা কথা বলতে চায় জয়ের সাথে। কারণ আজ সকালেই জয়ের মা তারার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। এখানে আসার আগে জয়ের বেশ টেনশন হচ্ছিল কি বলবে তারা। তবে তারাকে দেখার পর সেই অস্থিরতা একদমই কমে গেছে। কিন্তু ওর মনে হচ্ছে ওর চেয়ে বেশি তারাই অস্থির হয়ে আছে। কেন? কি বলবে? জয় তারাকে ডাকলো, কৃষ্ণচূড়া। তারা হাতের আঙুলের ওড়নার প্যাচ ছেড়ে জয়ের দিকে তাকালো। হঠাৎ কৃষ্ণচূড়া কেন বলল? বুঝতে না পেরে জয়ের পানে তাকিয়ে রইল। জয় মুচকি হেসে দোলনার দিকে এগিয়ে গেল। দোলনায় বসে তারাকে ইশারা করলো বসতে। তারা মাথা নাড়িয়ে না বলল। জয় আর জোর করলো না। তবে মুখে বলল, তোমায় আমি এখন থেকে কৃষ্ণচূড়া বলে ডাকবো। কারণ তুমি আমার কাছে ঠিক ওই কৃষ্ণচূড়া ফুলের মতো। হঠাৎ করে এক ঋতুতে দেখা দিলে তবে তা প্রগাঢ় হয়ে। তবে আমি আমার কৃষ্ণচূড়াকে ঋতুভেদে হারিয়ে ফেলতে চাই না। সে সবসময় আমার কাছে থাকবে। থাকবে কৃষ্ণচূড়া? না চাইতেন তারা দু চোখে অশ্রুরা ভিড় জমালো। বার কয়েক ঢোক গিলে কান্না থামালো। শান্ত গলায় বলল, কৃষ্ণচূড়ারা কারো জীবনে দীর্ঘস্থায়ী হয় না। তাদের স্থায়িত্বই ক্ষণকালের। আর টুক করে ঝরে পড়া কৃষ্ণচূড়ারা তো নাই। যাদের মানুষ পা দিয়ে পিষে গেছে তারা কখনো স্থায়ী হতে পারে না। জয় তারার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে রইল। তারার প্রত্যাখ্যান বুঝল ও। তবে ও সরাসরি শুনতে চাচ্ছে। আর এও বুঝতে পারছে তারা আরো কিছু বলতে চাচ্ছে। পরের কথাগুলো খুব একটা জয়ের মন পুত হবে না। তবে শোনার জন্য প্রস্তুত। ক্ষণকাল সময় নিয়ে তারা বলল, আমি বিয়েটা করতে পারবো না। জয় শান্তভাবে প্রশ্ন করল, কেন? তারা বলল, আমার আপনাকে পছন্দ না। জয় আবারও প্রশ্ন করল, কেন? তারা ক্ষণকাল মৌন রইল। জয় বলল, পছন্দ করার কোনো কারণ নাই থাকতে পারে, তবে অপছন্দ করার নিশ্চয়ই কোনো কারণ থাকবে। সেটা শুনতে চাচ্ছি। তারা বলল, আপনি আঞ্জুমুর ভাই। জয়ের সাথে সাথে বলল, তো? তোমার ভাই না। আর এমন কোনো আইন তো নেই যে বান্ধবীর ভাইকে বিয়ে করা যাবে না। তারা সব কথা গুলিয়ে যাচ্ছে। তাও বলল, আপনাকে আমাকে নিয়ে যেভাবে ভাবেন আমি কখনো আপনাকে নিয়ে সেভাবে ভাবিনি। জয় বলল, তো ভাবো। আগে ভাবনি, এখন ভাববে। সমস্যা কোথায়? তারা এবার চেঁচিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। জয় শান্তভাবেই বলল, কেন? তারা এবার কাঁদতে লাগলো। ক্রন্দনরত অবস্থায় বলতে লাগলো, আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করব না। আপনি বিয়েতে না করে দেন প্লিজ। জয় অসহায় নজরে তারার দিকে তাকিয়ে রইল। তারা তখনও কাঁদছে। জয় উঠে তারার কাছে এসে দাঁড়ালো। তারার চোখের পানি মুছে দিতেই তার সাথে সাথে দূরে সরে গেল। জয় বলল, তুমি আমাকে পছন্দ করো না তা জানা ছিল, তবে এতটা অপছন্দ করো তা বুঝিনি কৃষ্ণচূড়া। বিয়ে হবে না। তোমার অমতে কিছু হবে। কান্না থামাও কৃষ্ণচূড়া। এইটুকুর জন্য কাঁদতে হয় নাকি? রিলিক্স, আমি সবাইকে বলবো বিয়ে হবে না। এইটুকুই বলে বড় বড় পা ফেলে জয়ের নিচে নেমে গেল। জয় চলে যেতেই তারা সেখানে বসে পড়ল। দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। ভাইকে তোর এত অপছন্দ কেন?
আঞ্জুমু চায়ের কাপটা পাশে রেখে শান্ত ভঙ্গিতে তারার উদ্দেশ্যে প্রশ্নটা করল। তারাও খুবই ঠান্ডা স্বরে উত্তর দিল, পছন্দ অপছন্দের ব্যাপার না। আমি আসলে বিয়ে করতে চাই না। সেটা কখনোই না। তোকে আমি আগেও বলেছি, তোদের সবাইকে কষ্ট দিয়েছি, তাই না? সরি। ভাইয়া আর আন্টিকে একটু আমার হয়ে সরি বলে দিস প্লিজ। আমি ওনাদের সামনে আর যেতে পারবো না। আঞ্জুমু তারার মুখের দিকে তাকিয়ে ফের প্রশ্ন করল, কেন? কারণটা কি? বিয়ে করবি না কেন? তারার মাথা ঝিমঝিম করে উঠল। সন্তর্পণে আঞ্জুমুর কোলে মাথা রাখল। আগের চেয়ে নিচু স্বরে বলল, আমায় কারণ জিজ্ঞেস করিস না প্লিজ। আমি সেসব মনে করতে চাই না। ভুলতে চাই সব। বাঁচতে চাই নিজের মতো। বিড়বিড় করতে করতে তারা ঘুমিয়ে পড়ল। খুব সম্ভবত তারা ঘুমের ওষুধ খেয়েছে, না হয় এভাবে ঘুমিয়ে পড়তো না। আঞ্জুমু তারার মাথায় হাত বুলিয়ে চলে আসলো। বাসায় আসতেই জয়ের সাথে দেখা। জয় সোফা থেকে উঠে আঞ্জুমুর সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করল, কিছু বলেছে? আঞ্জুমু মাথা নাড়িয়ে বলল, না। শুধু বলছে ও বিয়ে করতে চায় না। আমার মনে হচ্ছে ওর বিয়ের প্রতি একটা ভয় বা আতঙ্ক কাজ করছে, কিন্তু কারণটাই বলছে না। জয় চুপ করে শুনল। তারপর মাথা নাড়িয়ে বলল, আন্টি আঙ্কেল তো নিশ্চয়ই জানবে। ওনাদের জিজ্ঞেস করি? আঞ্জুমু বলল, হ্যাঁ, এটা করতে পারি, যদি কারণটা জানতে পারি। মাকে কিছু বলবো? জয় বলল, না, এখন বলিস না কিছু। আঞ্জুমু বলল, আচ্ছা। আমরা আসলে তারার মতামত ছাড়া কিছু করতে পারবো। যা হলো তার জন্য সত্যিই আমি খুব সরি। তোমার মায়ের সাথে কিভাবে কথা বলবো সেটাই বুঝতে পারছি না। তারার মায়ের কথা শেষ হতেই জয় বলল, না না আন্টি, আপনি এসব ভেবে মন খারাপ করবেন না। মাকে আমি সামলে নেব। তারার মা জয় আর আঞ্জুমুর দিকে তাকিয়ে স্মিত হাসল। জয় আবার বলল, আমরা আসলে জানতে চাচ্ছি তারা বিয়েতে রাজি না কেন? তারার মা চুপ করে রইলেন। তারার মায়ের নীরবতা দেখে আঞ্জুমু বলল, বিয়ের প্রতি তারার যেন একটা ভয় কাজ করে। এর কারণটা কি আন্টি? তারার মায়ের দু চোখ ভিজে উঠল। তা জয় আর আঞ্জুমু দুজনেই দেখল। অবাকও হলো। কান্না জড়িত কণ্ঠে বলল, আমাদের ভুলের জন্য। জয় কৌতূহলী হয়ে বলল, কি হয়েছে আন্টি? তারার মা উত্তর দিল, তারার আগে একটা বিয়ে হয়েছে। জয়, আঞ্জুমু দুজনেই চমকে উঠল। দুজনে অবাক হয়ে তারার মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারার মা আবারও বলতে লাগল, তারা খুব বাধ্য সন্তান, চুপচাপ শান্ত স্বভাবের, কখনো আমাদের মতের বিরুদ্ধে কিছু করেনি। আমরা যখন যা বলেছি তাই মেনে নিয়েছে। বিয়েটাও আমাদের কথা মতো করেছে। ভুলটা আমাদেরই ছিল। আমাদের জন্য মেয়েটার জীবন শেষ। যার সাথে বিয়ে হয়েছিল ও ছিল একটা অমানুষ। ওদের পুরো পরিবারই ছিল অমানুষের দল। আমরা বুঝতে পারিনি। বিয়ের পর থেকে আমার মেয়েটার উপর শারীরিক মানসিক অত্যাচার করে যেত। আমার মেয়েটা আগে থেকে একটু অন্তর্মুখী ছিল। শত কষ্টেও কাউকে কিছু বলতো না। আমাদেরও বলেনি। যখন সেটা মারাত্মক পর্যায়ে চলে যায় তখন আমরা জানতে পারি। ওকে মেরে হাসপাতালে ভর্তি করে। তখন আমরা খবর পাই। হাসপাতাল থেকে সুস্থ করে আমাদের কাছে নিয়ে আসি। তখন তারা ওর শ্বশুর বাড়ির কারো নাম শুনলেও ভয় পেত। তখন জানতে পারি ওর স্বামী মানে সে ছেলেটা ছিল মাদকাসক্ত। প্রতিদিন মদ খেয়ে এসে আমার মেয়েটাকে মারধর করত। আর শ্বশুর শাশুড়ি ননদ ও মানসিক অত্যাচার থেকে রেহাই দিত না। সব জানতে পেরে পেরে আমরা নির্ভরশীল সিদ্ধান্ত নিই। তখন ওনারা তারার নামে মিথ্যে বদনাম রটায়। তারপর মামলা আদালত অনেক কিছু পরে শেষমেশ নির্দোষ হয়। আর মেয়েটা পুরোপুরি ঘরবন্দি হয়ে পড়ে। বাইরে বেরোতে পারে না, মানুষ নানা কথা বলতো। আমাদের বলতো
এদেশে নির্ভরশী মেয়েদের কেমন নজরে দেখা হয় যেন নিশ্চয়ই। তারপর ওর নামে দেয়া সেই মিথ্যে বদনাম, সব মিলিয়ে সেখানে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা মেন্টাল ট্রমায় পড়ে যায়। তাই আমরা সেখান থেকে চলে আসি। একসাথে সবগুলো কথা শেষ করে তারার মা থামল। শেষে চোখে এসে ভিড় করা পানিটুকু শাড়ির আঁচল দিয়ে মুছল। আঞ্জুমু আর জয় এখনো নিশ্চুপ হয়ে বসে আছে। তারার মা ওদের দুজনের নিশ্চুপ চেহারা দেখে বলল, এই জন্যই আমার মেয়েটা বিয়ে ভয় পায়। একা একা থাকে, কারোর সাথে মিশে না, মানুষের মাঝে থাকতে পারে না। তারপর জয়ের দিকে তাকিয়ে বলল, এসব জানার পর তোমারও নিশ্চয়ই তারাকে বিয়ের ইচ্ছেটা আর নেই। তোমার মাকে বুঝিয়ে বলো। কেমন? এই কথা শুনে আঞ্জুমুর সাথে সাথে ভাইয়ের দিকে তাকালো। জয় নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল কেবল। সকালবেলা ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো তারা। আজকে আর আঞ্জুমুর জন্য ওর বাসায় যায়নি। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। আঞ্জুমু হয়তো রাগ করবে, কিন্তু ওর অবস্থাটা তো বুঝতে হবে। কিভাবে যায় ও বাসায় আবার? এসব ভাবতে ভাবতেই নিচে নামছিল। অন্যমনস্কতায় হঠাৎ করেই পামর চোখে পড়ে যেত নিল। পাশের দেয়ালটাকে ধরার চেষ্টা করলো, তবে তার আগেই পিছন থেকে কেউ হাত টেনে ধরল, বাঁচিয়ে নিল পড়ে যাওয়া থেকে। হাতে টান পড়তেই তারা পেছনে ফিরে তাকালো। জয়কে দেখতে পেয়ে থমকে গেল তারা। যার সামনে পড়তে চায় না বলে আঞ্জুমুকে আনতে গেল না, তার সাথে দেখা হয়ে গেল। হাত ছাড়িয়ে নিয়ে দাঁড়ালো। জয় জিজ্ঞেস করল, ঠিক আছো? ব্যথা পেয়েছো কি পায়ে? তারা মাথা নাড়িয়ে না বলল। জয় বুঝলো তারার অস্বস্তি। এটাও বুঝলো যে আজকে আর আঞ্জুমুকে আনতে যায়নি। তাই বলল, একটু দাঁড়াতে পারো, জুম এখনই চলে আসবে। তারা মাথা নাড়ালো। জয় চলে গেল। তারা সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এর মধ্যেই আঞ্জুমু চলে আসলো। তারা ভাবলো আজ বাসায় যায়নি বলে হয়তো কিছু বলবে, কিন্তু আঞ্জুমু তেমন কিছু বলল না। শুধু বলল, চল চল, আমার দেরি হয়ে গেল রে। আঞ্জুমুর তাড়া খেয়ে তারা দ্রুত পা চালালো। ইয়ান কয়েকবার আঞ্জুমুর সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হলো। না তো নিজের কথা বলছে, না তারার সাথে কথা বলতে দিচ্ছে, বরং তারাকে বেশি আড়াল করে রাখছে। ইয়ান বিরক্ত হলো ভীষণ। সমস্যাটা কি এই মেয়ের? এমন করছে কেন? ক্লাসে শেষে ইয়ানকে সম্পূর্ণ ইগনোর করে তারাকে নিয়ে চলে আসলো আঞ্জুমু। তারা প্রতিদিনের মতোই আঞ্জুমুর সাথে সাথে চলছে। বাসে বসে তারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আঞ্জুমু বলল, আমায় তো কথাগুলো বলতে পারতি। আঞ্জুমুর কথায় তারা বাহির থেকে চোখ সরিয়ে আঞ্জুমুর দিকে তাকালো না। বুঝল না আঞ্জুমুর কথা। প্রশ্ন করল, কিসের কথা? আঞ্জুমু তারার হাত ধরে বলল, আমি সব শুনেছি আন্টির কাছে। এবার বুঝতে পারল তারা। নিমিষে বিষাদে মন ছেয়ে গেল, যার প্রভাব চেহারায়ও এসে পড়ল। আঞ্জুমু বুঝতে পেরে বলল, এভাবে কতদিন চলবি? সবকিছু দুর্ঘটনা ভেবে ভুলে যাওয়া যায় না? আমি জানি ব্যাপারটা সহজ না, তবে অসম্ভব না। আমি বলছি না তোকে ভাইকে বিয়ে করতে হবে, তোকে বিয়ের কথাও বলছি না। সেটা সম্পূর্ণ তোর ইচ্ছা, তোর মতের বিরুদ্ধে কিছু হবে না। কিন্তু আমি বলছি তোর এই নিজেকে গুটিয়ে রাখার কথা। একা একা কেন কষ্ট পাচ্ছিস? নিজের মাঝে কষ্টটাকে পুষে রাখছিস কেন? সব ভুলে নতুন করে বাঁচার চেষ্টা করতে পারিস না? নিজের মতো। তোর যত কথা আছে সবাইকে জানিয়ে দে। কেউ না শুনলেও আমি তো আছি। আমি শুনবো তোর কথা। তোর যা যা ইচ্ছে হয় সব কর। যত স্বপ্ন আছে পূরণ কর। মানুষের সাথে তোকে চলতে হবে, একা একা থাকতে পারবি না কখনো। তাই নিজেকে সেভাবে তৈরি কর। আর যা হয়েছে সেসব সেসব মনে আনবি না। ভাববি যে ওটা একটা খারাপ স্বপ্ন ছিল।
আমি কি তোকে বুঝাতে পারছি? আমি যা বললাম তুই কি বুঝেছিস? তারা এতক্ষণ অপলক আঞ্জুমুর মুখের দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনছিল। আঞ্জুমু শেষ প্রশ্নটা করে তারার মুখের দিকে তাকিয়ে রইল। তারা কিছু না বলে সন্তর্পণে আঞ্জুমু জড়িয়ে ধরল। আঞ্জুমু ভীষণ খুশি হয়ে প্রিয় বান্ধবীকে জড়িয়ে ধরল। তারা চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তবে মনে মনে ঠিক করলো আঞ্জুমুর কথাগুলো মানবে। এবার নিজের কিছুটা পরিবর্তন দরকার। এই মানসিক অশান্তি থেকে ও নিজেও পরিত্রাণ চায়। প্রায় অনেকদিন পর তারা আঞ্জুমুর বাসায় এলো। সেদিনের পর আর আসেনি কখনো। আজও আসতে চায়নি। আঞ্জুমুই জোর করে নিয়ে এসেছে। একটু পর দুজনে মিলে মার্কেটে যাবে। দুজনে মিলে ঠিক করেছে বিজনেস স্টার্ট করবে। কেকের বিজনেস। তাই কেক তৈরির জন্য সকল প্রয়োজনীয় উপাদান আর সরঞ্জাম কিনতেই মার্কেটে যাবে। তারা আঞ্জুমুর রুমে বসেছিলেন। আঞ্জুমু ওয়াশরুমে। এমন সময় জয় আসলো আঞ্জুমুর রুমে। তারাকে দেখে দরজায় দাঁড়িয়ে গেল। তারাও অপ্রস্তুত হয়ে পড়ল। জয় এগিয়ে আসলো। তারা জোরসোর হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। জয় জিজ্ঞেস করল, কেমন আছো? তারা মাথা নাড়িয়ে বলল, ভালো। আপনি? জয় বলল, ভালো আছি। তারপর তারার আপাদমস্তক লক্ষ্য করে বলল, এত অস্বস্তিতে ভোগার কিছু হয়নি তারা। ভুলে যাও সেসব দিনগুলো। ভাবো যে আমাদের মাঝে তেমন কিছু হয়নি। বিইজি। তারা স্বস্তি নিয়ে নিঃশ্বাস ফেলল। স্মিত হেসে মাথা নাড়ালো। জয় বলল, শুনলাম তোমরা নাকি কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছ? তারা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। জয় বলল, বেস্ট উইশেস। কোনো হেল্প লাগলে জানিও। তারা বলল, ধন্যবাদ ভাইয়া। জয়ের মুখটা চুপসে গেল। মনে মনে বলল, শুধু ধন্যবাদ দিলেও হতো, সাথে ভাইয়া যোগ করার দরকার ছিল না। তবে মুখে কিছু বলল না। ড্রেসিং টেবিলের উপর টাকা রেখে বলল, আঞ্জুমুকে বলো ওর টাকা রেখে গিয়েছি। তারা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। জয় তাড়াতাড়ি পা চালিয়ে চলে গেল। জয় চলে যেতেই জয়ের মা আসলো রুমে। তারার হাতে নুডলসের বাটি দিয়ে বলল, এখানে আসা তো তুমি ভুলেই গিয়েছো। তারা মলিন হাসল। জয়ের মা তারার মাথায় হাত বুলিয়ে বলল, অতীত ভুলে সুন্দরভাবে বাঁচতে শিখো। সবাই তোমার পাশে আছে। তারা জয়ের মায়ের মুখের দিকে তাকালেন। উনার ঠোঁটে হাসি লেপ্টে আছে। তারার চোখ ছলছল করে উঠল। এ বাড়ির প্রতিটা মানুষ কত ভালো। নিজে থেকে ওকে আপন করে নিল। ওনাদের প্রস্তাব ফিরিয়ে দিল, তার সবাই কত ভালোবাসে। নিজের ভিতর একরকম অপরাধ বোধ কাজ করল। তারার মনটা দেখে জয়ের মা আর কিছু বলল না। চলে গেলেন নিজের কাজে। তারা তখনও নুডলসের বাটির দিকে তাকিয়ে রইল। খাওয়া আর হলো না। ইয়ান অনেকক্ষণ যাবৎ আঞ্জুমুকে ডেকে চলেছে, কিন্তু আঞ্জুমু কোনো উত্তরই দিচ্ছে না। ব্যাগপত্র গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। ইয়ানের রাগ উঠল। ভাবলো আর কখনো আঞ্জুমুর সাথে কথা বলবে না। পরক্ষণে কিছু একটা চিন্তা করে আঞ্জুমু যেদিকে গেল সেদিকেই হাঁটা লাগালো। আঞ্জুমু গেটের কাছাকাছি আসতেই ইয়ান এসে পথ আগলে দাঁড়ালো। আঞ্জুমু বিরক্ত হলো ভীষণ। ইয়ান প্রশ্ন করল, তারা কোথায়? আজকে এলো না কেন? আঞ্জুমু বলল, তাতে তোমার কি? তারার থেকে দূরে থাকবে। ইয়ান বুঝতে না পেরে বলল, কেন? আঞ্জুমু বলল, তারা তোমাকে পছন্দ করে না আর করবে না। তাছাড়া তারার সাথে আমার ভাইয়ের বিয়ে হবে। তাই তারার পিছে ঘোরা বন্ধ কর। ইয়ান অবাক হয়ে বলল, আমি কখন তারার পিছনে ঘুরলাম? আঞ্জুমু বিরক্ত হয়ে বলল, ভান করার কিছু নাই। তুমি যে তারাকে পছন্দ করো সেটা আমি আগেই বুঝেছি। আঞ্জুমুর কথা শুনে ইয়ান কিছুক্ষণ চুপচাপ আঞ্জুমুর মুখের দিকে তাকিয়ে থেকে তারপর হেসে উঠল। আঞ্জুমু আবার বিরক্তি নিয়ে বলল, হাসতেছ কেন? আজব।
ইয়ান হাসি থামিয়ে বলল, আমি তোমায় একবারও বলেছি আমি তারাকে পছন্দ করি? আঞ্জুমও বলল, না বলনি, কিন্তু তুমি তো ফোন করতে, তারার কথা জিজ্ঞেস করতে। ভার্সিটিতে আসলে সারাক্ষণ চারপাশে থাকতে তাই। ইয়ান বলল, তাই ভেবে নিলে আমি তারাকে পছন্দ করি? পছন্দ করি ঠিক, তবে সেটা তারা না হয় তুমিও তো হতে পারো। আঞ্জুমও অবাক হয়ে ইয়ানের দিকে তাকালো। ইয়ান আবারও বলল, আরেকটা কথা, আমি তারার কথা কখনো জিজ্ঞেস করতাম না, বরং তুমি তোমার ভুল ধারণার জন্য নিজে থেকেই তারার কথা বলতে। আঞ্জুমও ইয়ানের দিকেই তাকিয়ে রইল। ইয়ান বুঝতে পেরে বলল, সত্যি বলছি জুম, আমি তারাকে না তোমাকে ভালোবাসি। যদিও এভাবে বলার ইচ্ছে ছিল না, কিন্তু তুমি যে উল্টোপাল্টা ভেবে বসে আছো তাতে এখনই বলতে হলো। জুম, আই লাভ ইউ। আঞ্জুমুর মনে হলো কোনো ঘুরে আটকে গেছে। এমন কিছু শোনার জন্য কখনো প্রস্তুতি ছিল না। কি করবে আর কি বলবে বুঝে উঠতে পারছে না। অপরদিকে ইয়ান উত্তর শোনার জন্য আকুল হয়ে দাঁড়িয়ে আছে। আঞ্জুমু কিছু না বলে উল্টো ঘুরে হাঁটতে লাগলো। ইয়ান ব্যথিত দৃষ্টিতে আঞ্জুমুর যাওয়ার পানে তাকিয়ে রইল। জয়ের খুশির অন্ত নেই আজ। ফুরফুরে মনে বাইক চালাচ্ছে। একটু একটু করে বাইকের গতি বাড়িয়ে দিচ্ছে। সেই সাথে বাইকের পেছনে বসে থাকা তারার উৎকণ্ঠা বেড়ে চলেছে। ভয় বুকের মধ্যে ধুরু ধুরু করছে। একটা মানুষ এত স্পিডে কি করে বাইক চালায়? মনে মনে সব দোয়া দুরুদ পাঠ করে ফেলেছে তারা। তাও জয়ের কোনো হেলদোল নেই। থাকবে কেন? আর এতদিন পর তার কৃষ্ণচূড়ার সাক্ষাৎ পেল। কৃষ্ণচূড়াকে নিয়ে বাইক চালাচ্ছে। এই যে তার বহু নির্ঘুম রাত শেষে বোনা স্বপ্নের একটি। সে যে পারে না হাওয়ায় ভেসে চলে। তারা চুপ করে বসে থাকতে পারল না। ভয় মনে হচ্ছে পেটের ভেতর নাড়িভুড়ি সব পেঁচিয়ে যাচ্ছে। জয়ের কাঁধে রাখা হাতটা দিয়ে কাঁধের শার্টের অংশটাকে আরেকটু জোরালো করে ধরে বলল, শুনছেন, একটু আস্তে চালান। জয় শুনল না কিনা তারা বুঝল না। তাই আবারও বলল, শুনছেন ভাইয়া। এবার সাথে সাথে জয় ব্রেক কষল। ফলে তারাও কিছুটা জয়ের গায়ে হুমড়ি খেয়ে পড়ল। মেজাজ ছড়াও হলো। তবে সে মেজাজ দেখানোর আগেই জয়ের মেজাজ দেখতে পেল। বাইক থেকে নেমে বলল, আমি তোমার ভাই? এরকম কটমট করা প্রশ্নের কারণ পেল না তারা। তবুও শান্ত স্বরে বলল, জুমের ভাই তাই। কথা শেষ করার আগে জয়া বলে উঠল, জুমের ভাই তোমার না। এরপর যদি ভাই ডাকতে শুনেছি তবে সোজা কাজে অফিসে নিয়ে গিয়ে 3 কবুল পরিয়ে ভাই ডাকার অভ্যাস শেষ করে দিব। জয়ের এমন কথায় তারা অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। এমন কথায় ঠিক কি প্রত্যুত্তর দেওয়া উচিত তারা জানা নাই। এই কয়েক মাসে তারা আর জয়ের সম্পর্কটা স্বাভাবিক হয়ে আসলে জয় কখনো এমন কথা বলেনি। আজ আবার কেন বলল? তারা ঠায় দাঁড়িয়ে রইল। তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে জয় আবারও বলল, বাড়িতে কি যাবে না? তারা এবার গুটি গুটি পায়ে এগিয়ে গেল। বাইকে উঠে বসল। লুকিং গ্লাসে তারা থমথমে চেহারা দেখে মুচকি হাসল জয়। যেভাবেই সম্পর্ক স্বাভাবিক করে সামনে এগোতে হবে। তার জন্য যদি ঠোটকাটা হতে হয়। বাইকের চাবি ঘুরিয়ে আবারও বাইক নিয়ে চলতে শুরু করলো। জয় বলল, এবার একজন ডেলিভারি ম্যান রাখো। আর কষ্ট করে একা একা ডেলিভারি দিতে যেতে হবে না। তারা নিশ্চুপ মুখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারা আর আঞ্জুমুর কেকের বিজনেসটা ভালোই চলতেছে। এতদিন সব কেক ডেলিভারি তারা আর আঞ্জুমু একসাথে গিয়ে দিয়ে আসতো। আজকে আঞ্জুমু আসতে পারেনি। আঞ্জুমু তাই জয়কে বলেছিল তারাকে দিয়ে আসতে। তারা না বললেও আঞ্জুমু শোনেনি। এবার মনে হচ্ছে একজন ডেলিভারি ম্যান রাখতেই হবে। কেকের অর্ডারও বাড়ছে। প্রতিদিন যাওয়াটা ওর পক্ষেও কষ্টকর হয়ে যাচ্ছে। হঠাৎ করেই জয় বাইকের ব্রেক কষল। তারার ভাবনায় ছেদ পড়ল। তারা বিরক্ত হয়ে বলল, আবার কি হলো? জয়ের সামনের দিকে ইশারা করে বলল, ছেলেটাকে চেনো তুমি? তারা বুঝতে না পেরে সামনে তাকালো। সামনে তাকাতেই দেখতে পেল আঞ্জুমুর হাত ধরে একটা ছেলে রোড ক্রস করছে। আরে এটা তো ইয়ান।
তারা অবাক হয়ে বলল। জয় তারার দিকে তাকিয়ে বলল, চেনো তুমি? তারা বলল, ক্লাসমেট। জয় আবার প্রশ্ন করলো, তুমি জানো এ ব্যাপারে? তারার সাথে সাথে মাথা নাড়িয়ে না বলল। জয় আর কিছু না বলে আবারও বাইক স্টার্ট দিল। তারার গলা শুকিয়ে আসছে। বাড়িতে আঞ্জুমও এসে তারার কোলে মাথা রেখে বলল, কিরে ভাইয়ার সাথে তো বাইকে চড়ে ঘুরে বেড়ালি, কেমন লাগলো? ফিলিংস বলো। তারা আঞ্জুমুর মাথা ছেড়ে সরিয়ে দিয়ে বলল, তার আগে তুই বল লিয়ানের সাথে তোর কি চলে? কথাটা শোনা মাত্রই আঞ্জুমু সোজা হয়ে বসল। মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে বলল, মানে? তারা এবার আঞ্জুমুর সোজাসুজি বসে বলল, মানে রাস্তায় হাত ধরে ঘোরাঘুরি করো। কবে থেকে চলছে এসব শুনি? আঞ্জুমু চুপ করে রইল। তারা বলল, বলবি না? আঞ্জুমু মিনমিনিয়ে বলল, 1 মাস। তারা জোরে বলে উঠল, 1 মাস? আর তুই আমায় একবারও জানালি না? আঞ্জুমু বলল, আস্তে বল, কেউ শুনে ফেলবে। তারা বলল, শুনে ফেলবে কি? অলরেডি দেখে ফেলেছে তোমার ভাই। আঞ্জুমু বলল, মানে? তারা বলল, হ্যাঁ, উনি প্রথমে দেখেছিল, তারপর আমি দেখেছি। আঞ্জুমুর মাথা কাজ করছে না, চুপ করে বসে রইল। তারপর তারার হাত ধরে বলল, কিছু কর দোস্ত। তারা বলল, আমি কি করব? আমায় কেন বলছিস? আঞ্জুমু বলল, সরি দোস্ত, রাগ করিস না। আমি বলতাম তোকে, দেখ ভার্সিটিতে সবসময় তোর সাথেই থাকি, আমরা ফোনেই কথা বলতাম। আজকে প্রথম বাইরে দেখা করেছি, ভেবেছি এসে তোকে বলবো, কিন্তু তার আগেই। দোস্ত। তারা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমি কি করতে পারি? আঞ্জুমু বলল, ইয়ানকে তো তুই চিনিস, ওকে তোর খারাপ ছেলে মনে হয়? তুই ভাইয়াকে বুঝিয়ে বল একটু, তুই বললে ভাইয়া বুঝবে। তারা চুপ করে থেকে বলল, আচ্ছা দেখি। সন্ধ্যার পর বারান্দায় এসে দাঁড়ালো তারা। দূর থেকে ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো ভেসে আসছে। তারা অন্ধকারে তাকিয়ে রইল। কাউকে কথা বলতে শুনে ঘুরে তাকালো। জয়ের রুমের বারান্দায় আলো জ্বলছে। একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে জয়। তারা অজান্তেই সেদিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ফোনে কথা বলতে বলতে হঠাৎই জয় এদিকে তাকালো। তারা চমকে উঠে দৃষ্টি সরিয়ে নিল। ফের আবার তাকালো। জয় মুচকি হাসল। কল কেটে দিয়ে কিছুটা এগিয়ে এসে তারার মুখোমুখি দাঁড়িয়ে বলল, কিছু বলবে? তারা 2 সেকেন্ড সময় নিয়ে বলল, আপনি প্লিজ আঞ্জুমুকে কিছু বলবেন না। জয় বলল, কেন বলবো না? তারা কিছুক্ষণ থমকে রইল। তারপর বলল, ইয়ান আসলে খারাপ না, বেশ ভালো ছেলে। জয় বলল, আর আমি? আমি কেমন? তারা ফের থমকে রইল। চুপ করে তাকিয়ে রইল জয়ের দিকে। মিনিট অতিক্রম করতেই জয় মুচকি এসে বলল, আচ্ছা বলবো না কিছু তোমার বন্ধুকে? বলেই চলে যাওয়ার ঘুরে তাকালো। তারা বলল, শুনেন। জয় ঘুরে দাঁড়ালো। তারা বলল, ধন্যবাদ আপনাকে আজকের জন্য। বলেই তারা দ্রুত ভেতরে চলে গেল। জয় হাসল। নিচের ঠোঁট কামড়ে হাসি থামিয়ে ভাবল, যাক ভাইয়া ডাকা বন্ধ হলো। নিউ ইয়ারে বিল্ডিং এর ছাদে সব ফ্ল্যাটের মেম্বাররা মিলে পিকনিকের আয়োজন করেছে। তারা আর আঞ্জুমু একসাথে দাঁড়িয়ে রয়েছে। তারার পরনে নীল শাড়ি আর আঞ্জুমুর পরনে খয়েরি। আজ অনেক মানুষের ভিড়েও তারার খুব বেশি অস্বস্তি হচ্ছে না। সবার মাঝে নিজেকে মানিয়ে নিতে পেরেছে এটা ভেবেই তারা নিজের বেশ আনন্দ হচ্ছে। এর জন্য অবশ্যই সবটা আঞ্জুমু আর ওর ভাইয়ের কৃতিত্ব। এই মানুষ দুটো ওর জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। ঠিক নিকষ কালো অন্ধকার রাত্রির শেষে সূর্যের সোনালি আলোর মতো।
এসব ভেবেই জয়ের কথা মনে পড়ল। জয় কোথায়? চারপাশে চোখ বুলাতেই অদূরে দাঁড়িয়ে থাকা ছেলেদের আড্ডায় দেখতে পেল। গায়ে গাঢ় নীল রঙের পাঞ্জাবি। তারা নিজের দিকে তাকালো। ওর শাড়ির রং আর পাঞ্জাবির রং প্রায় কাছাকাছি। তারার ঠোঁটের কোণে হাসি ফুটল। আঞ্জুমও দেখতে পেয়েই প্রশ্ন করল, কিরে হাসি কেন? তারা মাথা নাড়িয়ে না বুঝালো। আঞ্জুমও বলল, চল কয়েকটা সেলফি নিই। এই মেয়েটা পারে সারাক্ষণ ছবি তুলতে। সারাদিনেও মনে হয় ক্লান্ত হবে না। এর মধ্যেই তারাকে নিয়ে কয়েকটা সেলফি তুলে ফেলল। তখন পাশ থেকে একটা মেয়ে এসে আঞ্জুমকে বলল, কেমন আছো আঞ্জুমু? আঞ্জুমু মেয়েটাকে দেখতে পেয়ে বলল, ভালো। তুমি? মেয়েটা বলল, ভীষণ ভালো। তোমাকে খুব সুন্দর লাগছে। আঞ্জুমু বলল, তোমাকেও। মেয়েটা এবার লাফিয়ে উঠে বলল, চলো কয়েকটা সেলফি তুলি। বলেই আঞ্জুমুকে নিয়ে ফটাফট কয়েকটা সেলফি তুলে ফেলল। তারা পাশে দাঁড়িয়ে মেয়েটাকে দেখল শুধু। আজকেই প্রথম দেখেছে। অবশ্য ও সেভাবে কাউকেই চিনে না। মেয়েটা যাওয়ার আগে আঞ্জুমুকে বলল, ছবিগুলো যেন ওর ভাইকে দেখায়। আঞ্জুমু মিকি হেসে মাথা নাড়ায়। মেয়েটা চলে যেতেই তারা প্রশ্ন করল, কে মেয়েটা? আঞ্জুমু পাশের চেয়ারে বসতে বসতে বলল, তিনতলার ভাবির বোন। নাম নিমি। তারাও আঞ্জুমুর পাশে বসে বলল, ওহ। তার ছবি তুলে তোর ভাইকে দেখাতে বললো কেন? আঞ্জুমু বলল, আর বলিস না, মায়ের এই মেয়েটাকে পছন্দ হয়েছে। মানে মা যেভাবেই হোক ভাইয়ের বিয়ে দিয়েই ছাড়বে। এখন তো মনে হচ্ছে রিমিও ভাইয়াকে পছন্দ করে। তারা চুপ করে রইল। একটু সময় নিয়ে বলল, তোর ভাইয়াও পছন্দ করে? আঞ্জুমু কিছু বলতে গিয়ে থেমে গেল। তারার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তো কখনোই মায়ের পছন্দ অপছন্দের বাইরে কিছু বলে না। আসলে ভাইয়ার পছন্দ তো তুই ছিলি। তোর কথাই বলেছিল। সেটা তো আর হলো না। তো এখন আর কি বলবি? আঞ্জুমুর কথা শুনে তারা চুপ করে রইল। আঞ্জুমু আর বেশি কিছু বলল না। তারা চুপচাপ সব অবলোকন করছে। বাচ্চারা ছুটোছুটি করছে। বয়স্করা একসাথে বসে গল্প করছে। তার মধ্যে তারার মা আর জয়ের মাও আছে। ছাদের একপাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেয়েরা একপাশে আড্ডা দিচ্ছে। ছেলেরা অন্য পাশে আড্ডা দিচ্ছে। জয়ের মুখ ভরা হাসি নিয়ে গল্প করছে। হঠাৎ করে তারা চোখ ভিজে উঠল। চারপাশ কেমন শূন্য হয়ে উঠল। এত মানুষের ভিড়েও তারা নিজেকে ভীষণ একলা মনে হলো। রিমি এসে আঞ্জুমুকে নিয়ে গেল মেয়েদের আড্ডায়। আঞ্জুমু তারাকে সাধল। তারা মাথা নাড়িয়ে না বলল। জানালো একটু একলা থাকতে চায়। আঞ্জুমু আর বেশি কিছু বলল না। একটু পর গুটি গুটি পায়ে ছাদ থেকে নেমে গেল। আড্ডার ভিড়েও একজোড়া চোখটি তারার প্রস্থান লক্ষ্য করল। ফ্ল্যাটে এসে নিজের রুমে লাইট অফ করে শুয়ে রইল। তারা বুঝল না ওর হঠাৎ এত খারাপ কেন লাগছে। এমনটা তো হওয়ারই কথা ছিল। ও তো নিজেই জয়কে রিজেক্ট করেছিল। ও তো জয়কে আঞ্জুমুর ভাইয়ের চেয়ে বেশি কিছুই ভাবে না। তবে এত কষ্ট কেন হচ্ছে? তবে কি নিজের অজান্তেই জয়কে নিয়ে? না, এমনটা হতে পারে না। তারা ফুপিয়ে কাঁদতে লাগলো। রুমের লাইট জ্বলে উঠতেই তারা চোখ বন্ধ করে ফেলল। তারার মা এসে খাটে বসল। তারা চোখ খুলে মা দেখতে পেয়ে তাড়াতাড়ি উঠে বসল। তারার মা মেয়ের চোখ মুখ দেখে উৎকণ্ঠা নিয়ে বলল, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? কিছু হয়েছে? তারা কিছু না বলে ওর মাকে জড়িয়ে ধরল। নীরবে কাঁদতে লাগলো। তারার মা তারার মাথায় হাত বুলিয়ে দিল। বেশ কিছুক্ষণ পরে তার কান্না থামিয়ে মাকে ছেড়ে দিয়ে বলল, কিছু হয়নি মা। এত মানুষের ভিড়ে অস্বস্তি হচ্ছিল। তুমি তো জানো মানুষের ভিড়ে থাকতে পারি না। খারাপ লাগছিল। তারার মা তারার দিকে তাকিয়ে রইল। ঠিক মানতে পারল না।
এই কয়েক মাসে তারার পরিবর্তন উনি দেখেছেন। সন্ধ্যা থেকে তো ভালোই ছিল, তাহলে হঠাৎ কি হলো? কিছু বলতে নিলেই তারা বলল, মা, আমি ঘুমাবো। আর কিছু বলো না প্লিজ। তারার মা বলল, খাবে না? তারা বলল, না, এখন ইচ্ছে করছে না মা। তারার মা আর কিছু বলল না, উঠে চলে গেল। লাইট অফ করে তারা আবার শুয়ে পড়ল। গাল গড়িয়ে দু চোখের অশ্রু গড়াতে লাগলো। তারা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। কেক নিতে ডেলিভারি ম্যান নিচে দাঁড়িয়ে আছে। তারা কেক নিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে দরজা খুলেছিল, তখন জয়কে ওর বাসা থেকে বের হতে দেখে তড়িৎ গতিতে বাসার ভেতরে ঢুকে যায়। তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ভুল করেও আর জয়ের সামনাসামনি হবে না। আর এসব নিষিদ্ধ অনুভূতিকে নিজের মাঝে বাড়তে দেবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাঁসফাঁস করে উঠল তারা। বুঝতে পারছে না জয় গেল কিনা। ধীরে ধীরে দরজার আড়াল থেকে বেরিয়ে উঁকি মেরে তাকালো। না, কাউকে দেখা যাচ্ছে না। তারা এবার গুটি গুটি পায়ে বেরিয়ে এলো। নিচে নেমে ডেলিভারি ম্যানকে কেক দিয়ে ফের চলে আসতে নিলেই থমকে দাঁড়ায়। জয় যায়নি এখনো, মাত্র নিচে নামলো। তাহলে তখন তারাকে দেখতে পেয়েই জয়ের অধৈর্যবোধ প্রসারিত হলো। তারার মনে হলো ওর হৃদয় জুড়ে হিমবায়ু বয়ে গেল। মানুষটার সাথে প্রায় প্রতিদিনই দেখা হয়, অথচ কখনো খেয়ালই করা হয়নি মানুষটার হাসি এত সুন্দর। তারা স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে জয় এগিয়ে এসে বলল, ডেলিভারি ম্যান এসেছিল? তারা উপর নিচ মাথা নাড়ায়। জয় বলল, কেমন চলছে বিজনেস? তারা কোনোরকম অস্ফুট স্বরে ভালো বলেই সিঁড়ি বেয়ে দৌড় দিল। জয় তারা যাওয়ার পানে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই মেয়ের আবার কি হলো? এতদিন তো ভালোই ছিল, এখন কি আবার দৌড়াদৌড়ি রোগটা জেগে উঠল নাকি? তারা বাসায় এসে এক দৌড়ে নিজের রুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। কেমন কেমন অস্থির অস্থির লাগছে। গলা শুকিয়ে গেছে। টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ডগডগ করে খেয়ে নিল। জঘন্য অনুভূতি। তারা ঠিক করে নিল আর জীবনে জয়ের সামনে যাবে না। আঞ্জুমন নোট তুলছে। তারা পাশে ডালে হাত দিয়ে বসে আছে। আঞ্জুমু তারাকে লক্ষ্য করে বলল, কি হয়েছে তোর? তারা উত্তরে পাল্টা প্রশ্ন করল, তুই আর ইয়ান কবে বিয়ে করবি? আঞ্জুমু তারার দিকে তাকিয়ে রইল। তারা বুঝতে পেরে বলল, না মানে এমনি। আঞ্জুমু বলল, ভাইয়া কখনো রাজি হবে না। তারা বলল, তোর ভাইয়া তো জানি। আঞ্জুমু মাথা নাড়িয়ে না বলল। তারপর মুখে বলল, তুই হয়তো ভাইয়াকে বলেছিলি আমায় কিছু বলতে, না ভাইয়া তেমন কিছু বলে নাই। তবে ভাইয়া ইয়ানের কথা ঠিকই আমায় জিজ্ঞেস করেছিল আর আমি বলেছি আমরা শুধুই বন্ধু। যতটুকু বুঝেছি ভাইয়ের ইয়ানকে খুব একটা পছন্দ হয়নি। ভাইয়াকে এরপর কিভাবে ইয়ানের কথা বলবো তা আমি জানি না। আর ভাইয়া রাজি না হলে মাও হবে না। তারা আঞ্জুমুর মলিন মুখের দিকে তাকিয়ে বলল, এখন? আঞ্জুমু দম ফেলে বলল, এখন কি? আমরা এখন বিয়ে করছি নাকি আগে এই পড়ালেখার পাঠ ছুকাই তারপর? থেমে থেকে আঞ্জুমু আবার বলল, অবশ্য তুই আমার ভাবি হলে এত চিন্তা থাকতো না। ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব তোর থাকতো। তারার চেহারা আবার মলিন হয়ে যায়। আঞ্জুমু বুঝতে পেরে বলতে নিল, সরি। তারা বলল, কেন? রিমির সাথে ভালোই ভাব। তাড়াতাড়ি ভাইয়ের সাথে বিয়েটা দিয়ে দে, তারপর ওকে দিয়েই না মানিয়ে নিস। আঞ্জুমু তারার দিকে তাকিয়ে বলল, আর ইউ জেলাস বেব? তারা রেগে গিয়ে বলল, আজব। আমি কেন জেলাস হব? আঞ্জুমু বলল, ঠিক আছে, কিন্তু রেগে যাচ্ছিস কেন? তারা বলল, কই রেগে যাচ্ছি? আঞ্জুমু বলল, আচ্ছা। তারপর আঞ্জুমু আর তারা দুজনেই চুপ করে রইল। হঠাৎ করে আঞ্জুমু আবারও বলে উঠল, ভাইয়াকে ভালোবাসিস না তুই? তারা না বলতে গিয়ে থেমে গেল। আঞ্জুমু বলল, কি হলো? না বলতে পারছিস না? তারা বলল, না। তোর ভাইকে কেন ভালোবাসতে যাব?
আঞ্জুমু বলল, আমার সাথে মিথ্যে বলতে পারিস, নিজের সাথে মিথ্যে বলিস না। তারা, ভাইয়া কিন্তু এখনো তোকে ভালোবাসে, আর আমিও আমার ভাবি হিসেবে তোকে দেখতে চাই। নিজের মনের কথা শোন, অতীতের তিক্ততা থেকে বেরিয়ে আয়, অতীত ভেবে থেমে থাকিস না। ভাইয়াকে একটু ভরসা করে দেখ, ভাইয়া সত্যিই তোকে ভালোবাসে। তারা চুপচাপ আঞ্জুমুর কথা শুনল, কোনো প্রত্যুত্তর করল না। তারা বারান্দার দরজা খুলে ডানে তাকাতেই জয়কে দেখতে পেল। তড়িৎ গতিতে আবার নিজের রুমে ফিরে গেল। যত যাই হোক জয়ের সামনে যাবে না, কোনো কথাও বলবে না। দরজা খোলার শব্দ পেয়েই জয়ের দিকে তাকিয়েছিল, কিন্তু তারার এমন কাণ্ডে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো ব্যাপারটা? ওকে দেখে এভাবে চলে যাওয়ার কি হলো? মনে পড়ল সেদিন নিচে কেউ এমন করে দৌড়ে চলে এসেছে। এই কয়েকদিনে দেখে আনি তারাকে। আগের রোগটা কি সত্যি সত্যিই ফিরে আসলো নাকি? কিন্তু কি করেছো ও এখন? এরপর বেশ কয়েকদিন কেটে গেল, তারা আর জয়ের দেখা হয়নি। জয় অবশ্য মনে মনে খুঁজেছে, কিন্তু তারাই লাপাত্তা। আসরের নামাজ শেষ করে জয় ছাদে আসলো। ছাদের দরজার পা রাখতেই থেমে গেল। মানুষের পদশব্দ পেয়ে তারা আর আঞ্জুমু দুজনেই ফিরে তাকালো। আঞ্জুমু জয়কে দেখতে পেয়েই বলল, ভাইয়া মা আমায় ডাকছে, তাই না? আমি যাই। বলেই দৌড়ে ছাদ থেকে নেমে গেল। তারা সেখানেই দাঁড়িয়ে রইল। আঞ্জুমু যে মিথ্যে বলে চলে গেল সেটাও বেশ বুঝল। ভীষণ রাগ হলো। কিছু না বলে তারা সন্তর্পণে জয়ের পাশ কাটিয়ে চলে আসতে নিল। তখনই জয়া বলে উঠল, কৃষ্ণচূড়া। আপনা আপনি তারার পা জোড়া থেমে গেল। জয় গিয়ে তারার মুখোমুখি দাঁড়ালো। প্রশ্ন করল, কি হয়েছে? কি করেছি আমি? আমাকে দেখলেই এমন পালাই পালাই করো কেন? তারা বলল, পালাতে যাব কেন? জয় বলল, সেটাই তো আমিও উত্তরটা চাচ্ছি। তারা কিছু বলল না। জয় কিছুটা এগিয়ে এসে বলল, কৃষ্ণচূড়া, তোমার সাথে প্রেম করার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে এটা মানতে পারছি না। চলো কাল থেকে প্রেম করি। তারা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পার হতেই নিজেকে ধাতস্থ করে বলল, সরুন সামনে থেকে, কেউ চলে আসবে ছাদে। জয় কিছুটা তারার দিকে ঝুঁকে বলল, ভালোবাসি কৃষ্ণচূড়া। তারা উড়োনের এক অংশ মুট করে ধরল। কয়েক সেকেন্ড জয়ের অধৈর্যে লেপ্টে থাকা হাসির দিকে তাকিয়ে থেকে পাশ কাটিয়ে দৌড় নিচে নেমে আসলো। শীতের সকাল। তারা কম্বল মুড়ি দিয়ে বসে আছে, হাতে ফোন। ফোনের স্ক্রিনে ভেসে আছে জয়ের টেক্সট, ভালোবাসি কৃষ্ণচূড়া। একটা মানুষ এত পাগলামি কি করে করতে পারে ভেবে পায় না। প্রথমবার যখন না বলেছিল তখন কত সহজেই মেনে নিয়েছিল। তারা ভেবেছিল আর কখনোই এ বিষয়টা উঠবে না। কিন্তু এই মানুষরা তো নাছোড়বান্দা, যা কিছু হয়ে যাক বিয়ে সে করবেই। এর মধ্যেই আঞ্জুমু টেক্সট করলো, রেডি থাকিস, বিকালে বের হব আমরা। তারা হাত থেকে ফোন রেখে উঠতে উঠতে বলল, এরা দুই ভাই বোনে যত মরছি সব আমার উপর খাটাবে। পেয়েছেটা কি আমাকে? তারা আর আঞ্জুমু খেয়াঘাটে দাঁড়িয়ে আছে। তারা বলল, হঠাৎ এখানে আসলি? আঞ্জুমু বলল, কেন তোর ভালো লাগছে না? তারা বলল, ভালো লাগবে না কেন, অনেক ভালো লাগছে। নদী দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আঞ্জুমু বলল, থাক তাহলে তুই, আমি যাই। তারা অবাক হয়ে বলল, যাই মানে? আঞ্জুমু বলল, ভাইয়া তোকে এখানে নিয়ে আসতে বলেছে। আগে বললে আসতি না, তাই বলিনি। তারা অবাক হয়ে বলল, মানে? আঞ্জুমু বলল, মানে টানে পড়ে বুঝবি। এখন আমি যাই। বলেই আঞ্জুমু হাঁটতে শুরু করলো। তারা আঞ্জুমুর পিছু হাঁটতে নিলেই হাতে টান পড়ে। পেছনে ফিরে দেখে জয় দাঁড়িয়ে আছে। তারা থেমে যায়, হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি? জয় তারার হাত ধরে বলল, চলো। তারা ফের হাত ছাড়িয়ে নিয়ে বলল, যাব না কোথাও আমি।
জয় আবার তারার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, জানতাম। এই জন্যই আঞ্জুমুকে দিয়ে এত দূর এনেছি। কথা বলো না, চলো আমার সাথে। তারা চুপ করে জয়ের মুখের দিকে তাকিয়ে রইল, আর বাধা দিল না। নৌকার কাছে এসে জয় বলল, উঠো। তারা এক পলক জয়ের দিকে তাকালো। জয় চোখ দিয়ে ইশারা করলো ওঠার জন্য। তারা আর কোনো বাক্য ব্যয় না করে উঠে পড়ল। জয়ও উঠে তারার পাশে বসলো। মাঝি নৌকা চালানো শুরু করলো। তারা মাথা তুলে জয়ের দিকে তাকালো। প্রশ্ন করলো, কেন এনেছেন এখানে? জয় বলল, আমার প্রশ্নের উত্তর জানতে। তারা বলল, কিসের উত্তর? জয় বলল, ভুলে গেলে। আচ্ছা, সমস্যা নাই, মনে করিয়ে দিচ্ছি। প্রেম করবে কৃষ্ণচূড়া? তারা চুপ করে রইল। জয় তারা নীরবতা দেখে বলল, আচ্ছা ঠিক আছে। প্রেম করতে অসুবিধা হলে চলো বিয়ে করে নিই। বিয়ের পরেই না হয় প্রেম করব। তারা পূর্ণ দৃষ্টিতে জয়ের দিকে তাকালো। কয়েক সেকেন্ড অতিক্রম করে বলল, কেন এমন করছেন আপনি? জয়ের সাথে সাথে উত্তর দিল, ভালোবাসি তাই। তারা বলল, পাগলামি করবেন না প্লিজ। এটা হয় না। জয় বলল, কি হয় না? তারা বলল, দেখুন আমি ডিভোর্সি। জয় বলল, তো? তাতে তো আমার কোনো সমস্যা নেই। আমার পরিবারের সমস্যা নাই। তাহলে? তুমি সমাজের মানুষের কথা ভাবছো? তারা তোমার সাথে যখন অন্যায় হয়েছিল তখন সমাজের মানুষ কিন্তু কিছু বলেনি। বরং ডিভোর্স হওয়ার পর তোমাকে দোষারোপ করেছে। মানুষ তোমাকে ভালো থাকতে দিবে না। কেবল মানুষের কথা চিন্তা করলে তুমিও ভালো থাকবে না। নিজের কথা চিন্তা করো। নিজেকে ভালো রাখো। নিজেকে ভালোবাসো। সাথে আমাকেও। তারা জয়ের দিকে তাকিয়ে রইল। জয় তারার হাত দুটো নিজের দুহাতের হাতের মাঝে নিয়ে বলল, আমায় কি একটু ভরসা করা যায় না? বিশ্বাস করো, অনেক ভালোবাসবো। তারা মাথা নুয়ে রইল। হাত দুটো জয়ের হাতের মাঝে আটকা পড়ে রইল। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হলো। তারা ফ্রেশ হয়ে রুমে বসে রইল। জয়ের কথাগুলো ভাবাচ্ছে ওকে। বুঝতে পারছে না কি সিদ্ধান্ত নেবে। তারার মা রুমে আসলো। তারার দিকে কফির মগ বাড়িয়ে দিয়ে বলল, কি ভাবছো? তারা কিছু বলল না। তারার মা আবারও বলল, জয়ের সাথে কথা হয়েছে? তারা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি জানতে? তারার মা বলল, হ্যাঁ, জয় আমার কাছ থেকে অনুমতি নিয়েছিল। দেখ মা, সব বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক। আমি আর তোর বাবাও তাই চাই। তুই আমাদের একমাত্র সন্তান। তোর সুখই তো আমাদের সুখ। প্রথমবার ভাগ্য সহায় ছিল না, তাই বলে তো আমরা সেখানেই পড়ে থাকতে পারি না। জয় খুব ভালো ছেলে। জয়ের মা, আঞ্জুমু সবাই অনেক ভালো। তোকে খুব ভালোবাসে। আমরা চাই তুই সুখে থাক, ভালো থাক। বাকিটা তোর সিদ্ধান্ত। তোর মন কি বলে? জয়কে তুই কতটুকু বিশ্বাস করতে পারিস? জয়ের প্রতি তোর অনুভূতি কেমন? নিজেকে প্রশ্ন করিস। ভেবে চিন্তে মাকে তোর সিদ্ধান্ত বলিস। সেটা না বোধক হলেও আমরা কোনো জোর করব না। বাড়ি ভর্তি মেহমান নিজ করছে। আঞ্জুমুর দম ফেলার ফুসরত নেই। ভেবেছিল ভাইয়ের বিয়েতে কত এনজয় করবে। এখন কাজ করেই কুল কিনারা পাচ্ছে না। হঠাৎ দরজার দিকে নজর পড়তেই থমকে দাঁড়ালো। ইয়ান এসেছে। এক পলক চারপাশে নজর বুলালো। কাউকে দেখতে না পেয়ে দৌড়ে গিয়ে ইয়ানের হাত টেনে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় চারদিকে চোখ বুলাতে বুলাতে হিসিয়ে বলল, তুমি এখানে কি করছো? ইয়ান আঞ্জুমুর দিকে তাকিয়ে আছে। শাড়িতে মেয়েটাকে অপূর্ব লাগছে। ইয়ানকে তাকিয়ে থাকতে দেখে আঞ্জুমু আরেকটু কড়া গলায় বলল, কি করছো তুমি এখানে? ইয়ান এবার উত্তর দিল। বলল, কি করছি মানে?
বিয়ের বাড়িতে মানুষ কি করে? আঞ্জুমু বলল, তুমি এখানে কেন এসেছো? ভাইয়া দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। ইয়ান বলল, কিছুই হবে না। আমি কি তোমার ভাইয়ের বিয়েতে এসেছি নাকি আমি এসেছি তারার বিয়েতে? আঞ্জুমু বলল, তারা ইনভাইট করেছে তোমায়? ইয়ান বলল, হ্যাঁ। তুমি তো দাওয়াত দিলেই না, উল্টো কি সুন্দর আপ্যায়ন করলে। হিটলার ভাই বোন। আঞ্জুমু বলল, এ কি বললে তুমি? ইয়ান উত্তর দিল না, হাঁটতে লাগলো। অবশেষে তারা আর জয়ের বিয়েটা হলো। জয়ের বিশ্বাসই হচ্ছে না। কৃষ্ণচূড়া সত্যি সত্যি তার হয়ে গেছে। রুমে এসে তারাকে দেখতে পেল না জয়। বারান্দায় গিয়ে দেখলো তারা দাঁড়িয়ে আছে। পেছনে থেকে কোমর জড়িয়ে ধরতেই তারা খানিকটা কেঁপে উঠল। দূরত্ব কমিয়ে এনে কানে কানে ফিসফিসিয়ে বলল, প্রেম করবে কৃষ্ণচূড়া? তারা পেছনে ফিরল। তাকিয়ে রইল, উত্তর দিল না। জয় বিরক্ত হয়ে বলল, কৃষ্ণচূড়া তুমি আসলেই প্যাশান। এখনো উত্তর দিবে না? আমি এতবার কোনো মেয়েকে প্রপোজ করিনি। একবার বলতেই সবাই রাজি হয়ে যেত। তারা বলল, তাই? তা কয়জনকে প্রপোজ করেছিলেন? জয় বলল, দুজনকে। একটা স্কুলে আর একটা ভার্সিটিতে। তারা কটমট চোখে তাকিয়ে রইল। জয় বুঝতে পেরে বলল, যা বেফাস কথা বলে ফেলেছি। বিশ্বাস করো, একটা বেশি দিন টিকেনি। তারা বলল, কেন টিকেনি? জয় বলল, আর বলো না, স্কুলে থাকতে দিন 15 এক মেয়ের সাথে একটু ভাব জমেছিল। মা জানতে পেরে এমন কেলানি দিয়েছিল যে আর ওই মেয়ের নামও মুখে আনিনি। তারপর ভার্সিটিতে আরেকবার প্রেম এসেছিল, তা বেশি দিন টিকল না। এক বিসিএস ক্যাডার এসে নিয়ে গেল। তারা জয়ের দুঃখী দুঃখী ফেস দেখে হেসে ফেলল। তারাকে হাসতে দেখে জয় তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে তারার হাসি থেমে গেল। বলল, কি দেখছেন? জয় খানিকটা এগিয়ে এসে দূরত্ব ঘুচিয়ে বলল, কারো হাসিতেও আমার হৃদয় তুফান ওঠে। এ বুঝি আমার মরণ। তারা কিছু বলতে পারল না। দুহাতে শাড়ির আঁচল মুঠ করে ধরল। চোখের কোণে অশ্রুরা চিকচিক করছে। এক ফালি মেঘ এসে চাঁদটাকে বারবার আড়াল করে দিচ্ছে। বাতাসের ফুলের গন্ধ মৌ মৌ করছে। কেউ ফিসফিসিয়ে কানে কানে বলল, ভালোবাসি কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার ঠোঁটে হাসি ফুটল। দুহাতে জড়িয়ে ধরা বলল, আমিও ভীষণ ভালোবাসি। সমাপ্ত।